ডাক্তার মোহাম্মদ আজিজুল হক মানিক, একজন নাক কান গলা বিশেষজ্ঞ। আমি আজকে নেক্সট সিরিজের আজকে আমার পঞ্চম ক্লাস, যেখানে আমি এর আগেও বেশ কিছু ক্লাসে নেকের অ্যানাটমি, থাইরয়েড, প্যারোটিড এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব অ্যাক্সিস মেডিকেল স্কুলের গ্রুপ থেকে। আমি আজিজুল হক মানিক, আমি সিলেট মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকের টপিক হচ্ছে নেক সুয়েলিং। নেকের একটা গুরুত্বপূর্ণ টপিক। নেক সুয়েলিং এটা আন্ডার গ্রাজুয়েট হোক, পোস্ট গ্রাজুয়েট লেভেল, যে কোনো লেভেলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং নেক সুয়েলিং নিয়ে সবকিছু আমাদের যে কোনো ধরনের নেকের যে কোনো সুয়েলিং, সেটা বিনাইন হোক, ম্যালিগন্যান্ট হোক বা অন্য যে কোনো ধরনের হোক, নেক সুয়েলিংটা খুবই গুরুত্বপূর্ণ। এবং নেক সুয়েলিং নিয়ে আন্ডার গ্রাজুয়েট লেভেল, পোস্ট গ্রাজুয়েট লেভেল সব জায়গায় খুব পরীক্ষার হোক, রিটেনে হোক, ভাইভাতে হোক, সেটা শর্ট কেসে হোক, লং কেস যদিও ইএনটিতে নাই, কিন্তু সবকিছুতে এই ধরনের কেসের ক্ষেত্রে অবশ্যই নেক সুয়েলিং থাকবে, এক ধরনের একটা কেস থাকে। নেক সুয়েলিং নিয়ে যদি প্রথমেই বলতে যাই যে নেকের যে সুয়েলিং গুলো আমাদের হয়, এটার মেইনলি অরিজিন গুলোটা কোথা থেকে হয়। আমরা অ্যানাটমি অফ দ্য নেকে আমরা পড়েছিলাম যে নেকের যে ইম্পর্টেন্ট স্ট্রাকচার যদি আমরা চিন্তা করি, যে নেকের সামনে কি কি ধরনের স্ট্রাকচার আছে। আমাদের ইম্পর্টেন্ট স্ট্রাকচার বলতে আমাদের থাইরয়েড থাকে, স্যালিভারি গ্ল্যান্ড থাকে, অনেক লিম্ফ নোড থাকে, এছাড়া কিছু নেক স্পেস থাকে, এছাড়া স্কিন, ফ্যাট, মাসেল, নার্ভ, ভেসেল, বোন এগুলা থাকে। দ্যাট মিনস নেকের যে কোনো সোয়েলিং এই যে অর্গানগুলো থাকবে এগুলা থেকেই হবে। এবং এছাড়াও যে কোনো আমরা সোয়েলিং আমরা জানি কনজেনিটাল এবং অ্যাকোয়ার্ড কিছু কজ থাকে যার কারণে নেকের সোয়েলিং হয়। কমন যেগুলা, এই যে অরিজিনটা আমি বললাম যে নেক সোয়েলিং এর যে অরিজিন কোথায় থাকে। এখন টাইপ যদি আমরা চিন্তা করি যে নেক সোয়েলিং এর কি কি ধরনের টাইপ থাকে, মানে গ্রসলি যদি আমরা ব্রড হেডিং এ আমরা চিন্তা করি যে কনজেনিটাল অর ডেভেলপমেন্টাল যে সোয়েলিং থাকবে, নিউপ্লাস্টিক, সেটা বিনাইন হোক, সেটা ম্যালিগন্যান্ট হোক, ইনফ্লামেটরি অর ইনফেকশাস কজের কারণে সোয়েলিং গুলো হয়। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এটা গ্রস আমি একটু একটা চার্টের মধ্যে, যেখানে যে কমনলি যে আমি যে তিনটা ব্রড হেডিং এ ভাগ করেছি, যে কনজেনিটাল, ইনফ্লামেটরি অথবা নিউপ্লাস্টিক, এগুলো যদি চিন্তা করি আমরা যে কোনো ধরনের সার্ভাইকাল লিম্ফেডিনোপ্যাথি, সেটা ব্যাকটেরিয়াল হোক, ভাইরাল হোক, ফাঙ্গাল হোক, বা স্পেসিফিক কোনো ডিজিজের কারণে হোক, বা প্যারোটিড সোয়েলিং, থাইলেটেনাইটিস হোক, এগুলোর কারণে এক ধরনের সোয়েলিং হতে পারে। কনজেনিটালি আমরা জানি কমন যে থাইরোগ্লোসাল সিস্ট, ব্রাঙ্কিয়াল সিস্ট, ডার্ময়েড সিস্ট, ল্যারিঙ্গোসিল, ফ্যারিঙ্গোসিল, এগুলো নেকের সোয়েলিং হিসেবে থাকে। নিউপ্লাস্টিক, এগুলো আমি পরবর্তী ডিটেলসে যাব। নিউপ্লাস্টিকে সেটা বিনাইন, ম্যালিগন্যান্ট দুই ধরনেরই হয়। বিনাইন সোয়েলিং থাকতে পারে, সেটা থাইরয়েড অরিজিন হোক, সেটা প্যারোটিড অরিজিন হোক, সেটা সাবমেন্ডিবুলার অরিজিন হোক। এছাড়াও ম্যালিগন্যান্ট যেমন মেটাস্টেটিক, সেটা সার্ভাইকাল লিম্ফেডিনোপ্যাথি, সেটা প্রাইমারি হোক, সেকেন্ডারি হোক, নেকে এই ধরনের সোয়েলিং থাকতে পারে। এগুলা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আসবে। এবার মেইন আমি এখানে আসি, এখান থেকে একটু সবাইকে আমি বলবো একটু গুরুত্বপূর্ণ, সবসময় এটা জিজ্ঞেস করা হয়, সেটা আন্ডার গ্রাজুয়েট হোক, পোস্ট গ্রাজুয়েট লেভেলে। এবং আমরা যে কোনো ধরেন শর্ট কেসের ক্ষেত্রে বা লং কেসের ক্ষেত্রে যে কোনো একটা কেস পড়লে আমরা যদি কি কি ধরনের সোয়েলিং এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে পারে আমার মাথায় যদি থাকে, আমি সহজেই সেটা বলতে পারবো। মিডলাইন সোয়েলিং এবং লেটারাল নেক সোয়েলিং। ব্রড হেডিং এ আসলে আমাদের নেকের যে সোয়েলিং গুলো আছে সেটাকে দুই ভাগে ভাগ করা হয়। যেটা মাঝখানে বরাবর থাকে সেটাকে আমরা মিডলাইন সোয়েলিং বলি, যেটা দুই পাশে নেকের পাশাপাশি থাকে সেটাকে আমরা লেটারাল নেক সোয়েলিং বলি। মিডলাইন সোয়েলিং যদি আমি চিন্তা করি, মিডলাইন সোয়েলিং এবং সবগুলা কিন্তু ওই যে আমি একটু আগে যে বললাম কনজেনিটাল অথবা ডেভেলপমেন্টাল, ইনফ্লামেটরি অথবা ইনফেকশাস, অথবা আপনার নিউপ্লাস্টিক যে কোনো, অথবা আদার্স কজের জন্য এই কারণগুলোর কারণে যে কোনো সোয়েলিং গুলা হয়। তবে মনে রাখার সুবিধার্থে, এটা আমিও যেভাবে চেষ্টা করি মনে রাখতে, সবসময় তবে পরীক্ষার সময় আমরা বলার চেষ্টা করি ইম্পর্টেন্ট যেটা থাকে সেটা আগে বলি, লেস ইম্পর্টেন্ট গুলো পরে বলি। তবে মনে রাখার সুবিধার্থে আমরা যদি মিডলাইন সোয়েলিং বলি, এখন আমি যদি জানি যে আমার মিডলাইনের স্ট্রাকচার কি কি থাকে, তাহলে কিন্তু আমি মিডলাইনে কি কি ধরনের সোয়েলিং হতে পারে আমি জানতে পারবো ওই কনজেনিটাল, নিউপ্লাস্টিক অথবা ইনফ্লামেটরি তিন ভাগে ভাগ করে। দেখেন,
মিডলাইন সোয়েলিং যদি উপর থেকে আমরা চিন্তা করি যে উপরে কি হয়, আমরা জানি ইনফ্লামেটরি কজের জন্য লাডুইক্স অ্যাঞ্জাইনা একটা কমন একটা রোগ আছে যেটা ডেন্টাল রুট ইনফেকশন থেকে ইউজুয়ালি হয়। এটা একটা কমন কজ মিডলাইন সোয়েলিং, সেটা সাবমেন্ডিবুলার রিজিয়নে একটা ফোলা থাকে, মাঝখানে একটা ফোলা থাকতে পারে। লাডুইক্স যেহেতু এখানে অনেক লিম্ফ নোড থাকে সাবমেন্টাল রিজিয়নে, সাবমেন্ডিবুলারে এখানে লিম্ফ নোড সাপোর্টেড। লাডুইক্স অ্যাঞ্জাইনা একটা মিডলাইন সোয়েলিং। এখানে সাবমেন্টাল রিজিয়নে লিম্ফ নোড থাকে, দ্যাট মিন্স সাবমেন্টাল লিম্ফেডেনোপ্যাথি হতে পারে, সেটা ইনফেকশনের জন্য হতে পারে, রিঅ্যাক্টিভ লিম্ফেডেনাইটিস হতে পারে। সাবলিঙ্গুয়াল ডার্মোয়েট আমরা জানি একটা ডেভেলপমেন্টাল একটা অ্যানোমালি, যেটা সাবলিঙ্গুয়াল ডার্মোয়েট, এটা মোস্ট কমন হেড নেক রিজিয়নে। সাবলিঙ্গুয়াল রিজিয়নে ডার্মোয়েট হয়। উপর থেকে আমি মিডলাইন সোয়েলিং গুলা চিন্তা করতেছি। ফ্যাট নেকের যে কোনো জায়গায় থাকে উপর থেকে নিচ পর্যন্ত। এখানে যেহেতু সাবমেন্টাল রিজিয়নে ফ্যাট থাকে, লাইপোমা ইন দ্য সাবমেন্টাল রিজিয়ন থাকতে পারে। আরেকটু নিচে যদি নামি, দেখেন আপনি এর নিচে হাইওয়েড বোন থাকে, হাইওয়েড বোনের নিচে এখানে থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ থাকে। এখানে আমরা যখন থাকি আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড যখন ডেভেলপমেন্ট হয়, এখানে সবচেয়ে কমন যেটা আমরা মিডলাইন সোয়েলিং আমরা কমনলি আমরা অনেক সময় পাই, থাইরোগ্লোসাল সিস্ট। যেটা কি হয় যে যখন থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপমেন্ট হয়, এর রেমনেন্ট যদি থাইরোগ্লোসাল যে দাগটা যদি থেকে যায়, সেখানে সিস্টিক যে সোয়েলিং হয় সেটাকে থাইরোগ্লোসাল সিস্ট বলেন। এখানে হাইওয়েড বোন থাকে, হাইওয়েড বোনের যে বার্সা, এটা ইনফ্লামেশনের কারণে সাব হাইওয়েড বার্সাইটিস, দেখেন হাইওয়েড বোন লেভেলে। তারপরে আরেকটু নিচে যদি আমি যাই, ল্যারিংস থাকে ভিতরে, ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা অনেক সময় এক্সটেনশন হয়ে ডিরেক্টলি এখানে যখন অ্যাডভান্স হয়ে যায় অনেক সময় এক্সটেন্সিভ কার্সিনোমা অফ দ্য ল্যারিংস। আরেকটু নিচে যদি নামি, ক্রিকয়েডের নিচেই থাকে আমাদের থাইরয়েডের ইসমাস। ইসমাসে যদি সোয়েলিং হয় তাহলে আমরা এখানে গয়টার আমরা যেটা মিডলাইন সোয়েলিং, থাইরয়েড ইসমাস সোয়েলিং এর কারণে হতে পারে। সিস্টিক হাইগ্রোমা অনেক সময় মাঝখানে হতে পারে, এটা আনইউজুয়াল। আরেকটু ডেভেলপমেন্টের রেট্রোস্টার্নাল গয়টার হয়ে এখানে একটা ফোলা থাকতে পারে। থাইমিক, যখন থাইমাস যেহেতু বয়সের সাথে সাথে ইয়ে হয়েছে, বাচ্চাদের থাইমিক সোয়েলিং হতে পারে টার্মেট সিস্টেম। কমন যদি বলি, এই যে আমি কিন্তু উপর থেকে নিচে নামলাম, যে লাডুইক্স ইনফ্লামেটরি থেকে শুরু করে এখানে সাবমেন্টাল লিম্ফেডেনোপ্যাথি, সাবলিঙ্গুয়াল ডার্মোয়েড, সাবহাইওয়েড বার্সাইটিস, তারপরে থাইগ্লোসাল সিস্ট, ইসমাস সোয়েলিং, তারপরে থাইমিক সোয়েলিং, এগুলা থাকে। তবে কমন যদি আমি চিন্তা করি, কমন সোয়েলিং এর কথা প্রথমে যদি বলে কিছু কমন মিডলাইন সোয়েলিং বল, আমি প্রথমে বলবো যে ইসমাস অফ দ্য থাইরয়েড সোয়েলিং, থাইরোগ্লোসাল সিস্ট, সাবলিঙ্গুয়াল ডার্মোয়েড, সাবমেন্টাল লিম্ফেডেনোপ্যাথি, এগুলা খুব কমন। সাবহাইওয়েড বার্সাইটিস এগুলা কমন, এগুলো পরের দিকে আমরা বলবো। যে কোনো কোশ্চেন করলে আমরা শেষের দিকে পরের দিকে আমরা বলবো লেস ইম্পর্টেন্ট গুলা। তবে মনে রাখার সুবিধাটা এইভাবে সবচেয়ে ইজি হয়। এগুলো গেল মিডলাইন সোয়েলিং। এছাড়াও মিডলাইনে লিম্ফ নোড থাকে, আমরা জানি ডেলফিয়ান লিম্ফ নোড হোক, প্রিলেরেঞ্জাল, প্রিট্রাকেল, এগুলার সোয়েলিং এর কারণে অনেক সময় মিডলাইন সোয়েলিং হতে পারে। লেটারাল নেক সোয়েলিং, এখন লেটারাল নেক সোয়েলিং যদি আমরা অ্যাকর্ডিং টু লোকেশন অনুযায়ী আমরা চিন্তা করি, আমরা জানি উপর থেকে নিচ পর্যন্ত, আমরা জানি আমরা ওই যে অ্যানাটমি আমরা প্রথম পড়েছি এই জন্যই যাতে আমাদের সুবিধা হয় পরবর্তীতে প্যাথোলজিক ডিজিজ, যে প্যাথোলজিক অ্যাবনর্মালিটি যেগুলো থাকে এগুলো যাতে আমরা সহজে বলতে পারি। লেটারাল নেক সোয়েলিং কি হবে আমরা জানি, লেটারাল নেকে কি কি থাকে, এই যে প্যারোটিড গ্ল্যান্ড থাকে, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড থাকে, থাইরয়েডের লোব থাকে, অনেক লিম্ফ নোড থাকে, ভেসেল থাকে, মাসেল থাকে, ফ্যাট থাকে, নার্ভ থাকে, এগুলার দ্যাট মিন্স এগুলার কোনো ধরনের প্যাথোলজি বা ফোলা তৈরি হলেই লেটারাল নেক সোয়েলিং হবে। এখন যদি আমরা উপর থেকে লোকেশন অনুযায়ী চিন্তা করি, দেখেন এখানে প্যারোটিড সোয়েলিং হতে পারে, সাবমেন্ডিবুলার রিজিয়নে সাবমেন্ডিবুলার লিম্ফেডেনোপ্যাথি হতে পারে, সাবমেন্ডিবুলার সাইলেডেনাইটিস হয়ে হতে পারে, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের টিউমার হয়ে হতে পারে, এটা গেল। তারপরে এখানে যেহেতু জ থাকে, জয়ের কোনো সোয়েলিং হয়ে হতে পারে, প্যারোটিড টেইলের সোয়েলিং হয়ে যে কোনো ধরনের টিউমার হয়ে হতে পারে। ক্যারোটিড ট্রায়াঙ্গেলে কি হয়, এদিকে আমরা প্রচুর লিম্ফ নোড থাকে, যে কোনো ধরনের লিম্ফেডেনোপ্যাথি, এটা বিনাইন হোক যে কোনো ইনফ্লামেটরি কজের জন্য হোক, মেটাস্টেটিক নেক নোড হোক, এগুলা হতে পারে। কনজেনিটাল যদি আমরা চিন্তা করি, ব্রাঙ্কিয়াল সিস্ট, ক্যারোটিড বডি টিউমার থাকে, যেখানে ক্যারোটিড বডি যেহেতু থাকে, বাইফার্কেশন অফ দ্য ক্যারোটিড ক্যামোডেক্টোমা যেটাকে আমরা বলি। ভেসেলের যদি অ্যানিউরিজম হয়, এটা থাকতে হতে পারে। গয়টার, থাইরয়েডের লেটারাল লোবের সোয়েলিং হলে গয়টার হতে পারে। ব্রাঙ্কিওজেনিক কার্সিনোমা, এগুলা লেস। স্টার্নোমাস্টয়েড মাসেল থাকে, মাসেলের কোনো টিউমার যদি হয় স্টার্নোমাস্টয়েড টিউমার বলে। পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে কনজেনিটাল যদি আমরা চিন্তা করি, সিস্টিক হাইগ্রোমা, লিম্ফানজিওমা, এগুলো হতে পারে। যে কোনো লিম্ফেডেনোপ্যাথি হতে পারে,
সাবক্লেভিয়ান আর্টারি বা ভেইন থাকে, এখানে অ্যানিউরিজম হতে পারে। এগুলা আমি যদি স্ট্রাকচার গুলা জানি, খুব সহজে এটার কি কি প্যাথোলজি, কি কি ফোলা হতে পারে বলতে পারি। তবে পরীক্ষায় যখন আমাদের কোশ্চেন করা হয়, আমরা সবসময় চেষ্টা করব কমন গুলা বলতে। যখন আমাদের বলা হয় হোয়াট আর দ্য কমন কজেস অফ লেটারাল নেক সোয়েলিং, প্রথমে আমি বলবো যে সোয়েলিং ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড, লেটারাল লোবে, যে কোনো, যদি আমার গয়টার, দ্যাট মিনস সার্ভাইকাল লিম্ফেডিনোপ্যাথি ডিউ টু এনি কজ, যে কোনো কারণে, সেটা মেটাস্ট্যাটিক কারণে হতে পারে, প্রাইমারি কোনো কজের লিম্ফোমার জন্য হতে পারে, সেটা ইনফেকশনের জন্য হতে পারে, টিউবারকুলোসিস বা ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে। এগুলো খুব কমন। তারপরে সাবমেন্ডিবুলার প্যারোটিড গ্ল্যান্ড, যে কোনো স্যালাইভারি গ্ল্যান্ডের সোয়েলিং, সেটা ইনফেকশনের জন্য হতে পারে, সেটা নিউপ্লাজমের জন্য হতে পারে। এগুলা কিছু কনজেনিটাল ব্রাঙ্কিয়াল সিস্ট, সিস্টিক হাইগ্রোমা, এগুলা। সো কমন গুলা আগে বলতে হবে। এটা হচ্ছে লেটারাল নেক সোয়েলিং যখন জিজ্ঞেস করবে। তবে লোকেশন অনুযায়ী আমরা যখন স্ট্রাকচার গুলা জানবো, ইজিলি বলতে সুবিধা হয়, আমাদের মনে রাখাতেও সুবিধা হয়। ইভালুয়েট, হাউ আই উইল ইভালুয়েট এ পেশেন্ট প্রেজেন্ট উইথ এ নেক সোয়েলিং। আমাদের একটা পেশেন্ট আসছে নেক সোয়েলিং নিয়ে, সেটা মিড লাইন হোক, লেটারাল হোক, কিভাবে আমরা করব? আমরা জানি সব রোগীকে আমরা একটা, প্রথমে আসলে আমরা একটা হিস্ট্রি নিব, দেন আমরা একটা জেনারেল এবং ফিজিক্যাল এক্সামিনেশন, যে সোয়েলিংটা থাকে তার এক্সামিনেশন করব। তারপর অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স অনুযায়ী আমার যেটা আমি এক্সামিনেশন করে আমি কনক্লুশনে আসতে পারছি না, তখন আমি কিছু ইনভেস্টিগেশন করব। এই হচ্ছে ইভালুয়েশনের মেইন স্টেপ গুলা। দেন আমি প্ল্যান করব ট্রিটমেন্ট কি করব, সেটা মেডিকেল হোক, সেটা সার্জিক্যাল হোক, ওইভাবে। তারপর আমরা ফলো আপও করব। দেখেন, আমরা প্রথমে আমরা যে কোনো একটা সোয়েলিং নিয়ে যদি আসে, এটা আমি গ্রস, এটা সবাই আমরা জানি কিভাবে হিস্ট্রি নিতে হয়। আমরা একটা নেক লাম্পের আমরা একটা হিস্ট্রি নিব। সেটা নেক লাম্পটা, সেটা বিনাইন হতে পারে, মেলিগন্যান্ট হতে পারে, লিম্ফেডিনোপ্যাথি হতে পারে, ইনফ্লামেটরি, কনজেনিটাল, ডেভেলপমেন্টাল, যে কোনো ধরনের অ্যানোমালি হতে পারে। প্রথমে আমরা যখন একটা নেক লাম্প হয়, আমরা সম্পূর্ণ লাম্পের একটা ডিটেইলস হিস্ট্রি নিই ইউজুয়ালি। শুরুতে আসলে আমরা রোগীকে জিজ্ঞেস করি, এটা যে ফুলাটা হয়েছে, এটা আপনি কবে খেয়াল করেছেন? কতদিন যাবত এটা হইছে? এটা কি আস্তে, আস্তে বড় হইছে নাকি খুব দ্রুত বড় হইছে? এটাতে কি ব্যথা আছে নাকি ব্যথা নাই? এর ছাড়া আপনার অ্যাসোসিয়েটেড সিম্পটম, এর ছাড়া আপনার কি, কি সমস্যা হয়? খেতে কোনো সমস্যা হয়? গলায় কোনো ব্যথা আছে? আপনার কোনো ভয়েস চেঞ্জ আছে? আপনার শক্ত বা নরম খাবার খেতে কোনো প্রবলেম? মানে অ্যাসোসিয়েটেড, আমি যেটা সাসপিশন করব, সেই রিলেটেড কোয়েশ্চেন করব। তারপর আমরা রোগীর জ্বর আছে কিনা, রোগীর কাশি আছে কিনা, এগুলো আমরা অ্যাসোসিয়েটেড আমরা জিজ্ঞেস করব। এছাড়া আমরা যখন ডিটেইলস হিস্ট্রিতে যাব, আমরা রিস্ক ফ্যাক্টর, রোগী কোনো স্মোক করে কিনা, রোগীর কোনো অকুপেশনাল এক্সপোজার আছে কিনা, এগুলো আমরা দেব। জেনারেল মেডিকেল, সে কোনো ড্রাগ খাইছে কিনা, এটা কোনো, এগুলো আমরা জিজ্ঞেস করব। যদি ম্যালিগন্যান্সি আমরা সাসপেক্ট করি, তার অ্যাসোসিয়েটেড তো ভিতর দিকে কোনো ধরনের থ্রোটে কোনো প্রবলেম আছে কিনা আমরা জানতে চাবো। লোকালে তার ওয়েট লস আছে কিনা, অ্যানোরেক্সিয়া আছে কিনা, ডিসফেজিয়া আছে কিনা, এগুলো আমরা জানতে চাবো। এগুলা হিস্ট্রি নিয়ে আমরা জানি, যে কোনো একটা সোয়েলিং এর হিস্ট্রি। অ্যাজ ইউজুয়াল আমরা হিস্ট্রি যখন যেই প্যাটার্নে আমরা করি, প্রেজেন্ট ইলনেস, চিফ কমপ্লেইন, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, পাস্ট ইলনেস, সব একই প্যাটার্নে আমি কোশ্চেন গুলা করব। দেখেন, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এই একটা চার্ট, আমরা যখন একটা নেক সোয়েলিং এর, এটা শুধু নেক সোয়েলিং না, আমরা যে কোনো সোয়েলিং এর আমরা যখন ফিজিক্যাল এক্সামিনেশন করতে যাব, এটা খুবই, এটা মনে রাখলে একটা সুবিধা, যে কোনো একটা লাম্প আমরা যখন এক্সামিন করব, সেটা পেটে হোক, সেটা পায়ে হোক, সেটা হাতে হোক, সেটা গলায় হোক, যে কোনো, এই ব্রড হেডিং এ যে 5 স্টুডেন্টস এন্ড 3 টিচার্স গো ফর ক্যাম্প ফায়ার, মানে সবগুলো আমরা যখন একটা সোয়েলিং এর যখন এক্সামিনেশন করি, এটা মনে রাখার সুবিধার্থে এইভাবে আমরা একটা মনে রাখতে পারি। 5 স্টুডেন্টস দিয়ে কি মানে 5S, 4টা এস। সাইট মানে কোথায় আছে, সাইজ কতটুকু বড় সাইজ, শেপ মানে এটা শেপটা কি রকম, সারফেসটা কি রকম, ওভারলাইন কোনো স্কার আছে কিনা। 3T মানে 3 টিচার্স, টেন্ডারনেস আছে কিনা, টেম্পারেচারটা কি রেইজড অর নরমাল কিনা, ট্রান্সইলুমিনেশন টেস্ট, ট্রান্সইলুমিনেশন পজিটিভ কিনা। তবে আরেকটা টি আমি এখানে যোগ করব, তার ট্রাকিয়া ডেভিয়েটেড আছে কিনা। এটা গো ফর ক্যাম্প ফায়ার, দেখেন ক্যাম্প ফায়ার, CAMPFIRE, এখানে যদি হয় সি দিয়ে কি কনসিস্টেন্সিটা দেখবো, এ দিয়ে কি অ্যাটাচমেন্ট, সেটা সারাউন্ডিং অ্যাটাচমেন্ট, ওভারলাইং স্কিন, আন্ডারলাইং স্ট্রাকচার, এগুলোর সাথে আছে কিনা। এম দিয়ে আমরা মোবিলিটি, সেটা উপর নিচে নামে, ডানে বামে নড়ে নাকি এটা অ্যাটাচ হয়ে আছে, এরকম আমরা মোবিলিটিটা দেখবো। পালসেশন, যে বাইরে থেকে ক্যারোটিড বডি টিউমার, যেমন বাইরে থেকে কোনো পালসেশন দেখা যাচ্ছে কিনা, আমরা পালপেট করলে আমরা বুঝতে পারছি কিনা, এরকম। ফ্লাকচুয়েশন টেস্ট, কোনো সিস্টিক সোয়েলিং হলে আমরা ফ্লাকচুয়েশন টেস্ট করতে পারি। ইরিডিউসিবিলিটি মানে এটা রিডিউসিবল অর ইরিডিউসিবল, আমরা কিছু হেমানজোমার ক্ষেত্রে আমরা রিডিউসিবিলিটি পাই, এগুলা।
যেমন রিজিওনাল লিম্ফ নোড, এখানে আর দিয়ে মানে রিজিওনাল লিম্ফ নোড, কোনো এর ছাড়া কোনো লিম্ফ নোড আমরা আশেপাশে পাচ্ছি কিনা আরো। এজ মানে মার্জিনটা কিরকম, ওয়েল ডিফাইন্ড অর ইল ডিফাইন্ড। দেখেন তাহলে একটা ফিজিক্যাল এক্সামিনেশন অফ দা, আমরা যদি ক্লিনিক্যাল এক্সামিনেশন যেটা আমরা করি, যে একটা যে কোনো সোয়েলিং এর মানে আমরা এই 5S 3টা বা 4টা কি ক্যাম্প ফায়ার, মানে এইভাবে 5 স্টুডেন্টস এন্ড 3 টিচার্স গো ফর ক্যাম্প ফায়ার। এই জিনিসগুলো যখন আমরা এক্সামিনেশন করব, রোগীকে এক্সামিনেশন করব, এটা যদি আমি মনে রাখি, আমার খুব ইজিলি আমি এটা এক্সামিনেশন গুলো কোন স্টেপটা বাদ যাবে না। এটা আমি মনে রাখার সুবিধার্থে বলছি, এটা আপনারা এটা মনে রাখতে পারেন এক্সামিনেশন করার সময়, তাহলে যে কোনো একটা সোয়েলিং এর, কারণ সোয়েলিং যেহেতু আমাদের এটা সার্জারিতেও লং কেসে দেয়, মেডিসিনেও অনেক সময় ইম্পর্টেন্ট, যে কোনো আমাদের গাইনিতেও ইম্পর্টেন্ট। অ্যাজ এ হোল সোয়েলিং এর এক্সামিনেশন এইভাবে আমরা করি। ইনভেস্টিগেশন এটা আমি ডিটেইলসে যাব না। আমরা যখন এই যে ক্লিনিক্যাল হিস্ট্রি নিলাম, আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম, এরপরে আমি যেই সোয়েলিংটা আমার যেই কনফিউশন গুলা থাকবে সেটা দূর করার জন্য এবং ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো এক্সক্লুড করার জন্য আমি কিছু ইনভেস্টিগেশন করব। কি কি করা হয়, যেমন এক্স-রে করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, এমআরআই করতে পারি, পেট স্ক্যান করতে পারি, আল্ট্রাসাউন্ড করতে পারি, ব্লাড টেস্ট করতে পারি, এফএনএসি করতে পারি, এফএনএবি করতে পারি, এই ধরনের যে কোনো টেস্ট করতে পারি। এগুলো আমরা অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স অনুযায়ী করব। এবার আমি কিছু ইম্পর্টেন্ট নেক সোয়েলিং এর কজ যেগুলো থাকে, কয়েকটা, খুব বেশি যেহেতু অনেক কিছু আছে সবকিছু আলোচনা করা যাবে না, তবে কমন যেগুলো আছে আমি সেগুলো একটু বলবো। লিম্ফানজিওমা এটা একটা আমরা জানি, এটা কমন একটা, তবে নেকের ক্ষেত্রে সিস্টিক হাইগ্রোমা যেটা, সেটার জন্য আমি এখানে বললাম লিম্ফানজিওমা। লিম্ফানজিওমা মানে কি, যেটা একটা কনজেনিটাল ম্যালফরমেশন অফ দা লিম্ফেটিক সিস্টেম, মানে লিম্ফেটিক সিস্টেমের একটা কনজেনিটাল ম্যালফরমেশন যদি থাকে। আমরা জানি কমনলি আমরা লিম্ফানজিওমার টাইপ অনেক সময় জিজ্ঞেস করা হয়, এটা কিন্তু শর্ট কেসে অনেক সময় থাকে, যে একটা লিম্ফানজিওমা একটা সোয়েলিং দিয়ে দিল, এটা আমাদের ডিডিতে যদি লিম্ফানজিওমা থাকে, এটা কি কি ধরনের লিম্ফানজিওমা আছে, ক্যাপিলারি, ক্যাভার্নাস, সিস্টিক হাইগ্রোমা যেটা হেড নেকে হয়। ক্যাপিলারিটা সাধারণত এটা স্কিন সারফেস, মানে এখানে এলিভেটেড থাকে না, এটা ক্যাপিলারি হেমানজিওমা আমাদের স্কিনে অথবা ওরা বাক্কাল মিউকোসা এগুলাতে হয়। ক্যাভার্নাস হেমানজিওমা টাঙে হতে পারে, যে কোনো জায়গায় ক্যাভার্নাস হেমানজিওমা হতে পারে। সিস্টিক হাইগ্রোমা যেটা হেড নেক রিজিয়নে ইউজুয়ালি হয়। এবার আমরা সিস্টিক হাইগ্রোমা যদি আমরা বলি, এটা একটা কনজেনিটাল সিস্টিক লেশন। এটার কারণটা কি দেখেন, এটা কিন্তু শর্ট নোট হিসেবেও অনেক সময় আসে, শর্ট কেসেও অনেক সময় আসে, রিটেনেও আসে, এবং এটা ভাইভাতেও জিজ্ঞেস করা হয় সিস্টিক হাইগ্রোমা কি। হাইগ্রো মানে এটার ভিতরে মানে ফ্লুইড জাতীয় কিছু আছে, সিস্টিক মানে সিস্টিক একটা সোয়েলিং, সিস্টিক হাইগ্রোমা। এটা কি, এটা এক ধরনের লিম্ফানজিওমা। এটা কি, কনজেনিটাল সিস্টিক লেশন। এটা কি, কনজেনিটাল মানে তার জন্মগতভাবে, এটা সহজাতভাবে তার এটা থাকে, ডিউ টু ইনকমপ্লিট ডেভেলপমেন্ট, মানে ইনকমপ্লিট ডেভেলপমেন্ট, অবস্ট্রাকশন অথবা সিকুয়েস্ট্রেশন, মানে কি তার ডেভেলপটা, যে লিম্ফেটিক সিস্টেমটা প্রপারলি ডেভেলপড হয় নাই, অথবা কোথাও ব্লক হয়ে গেছে, অথবা একটা আলাদা সিকুয়েস্টেড স্বতন্ত্র একটা লিম্ফেটিক সিস্টেম একটা তৈরি করছে। এটা ইউজুয়ালি যে জুগুলার লিম্ফ সেক থাকে, মানে জুগুলার তো আমরা জানি নেক রিজিয়নে থাকে, জুগুলার যে লিম্ফ সেক থাকে, এইখানে যদি কোনো অবস্ট্রাকশন হয়, সিকুয়েস্ট্রেশন আলাদাভাবে কোনো কিছু হয়, অথবা ইনকমপ্লিট ডেভেলপমেন্ট হয়, তাহলে সিস্টিক হাইগ্রোমা হয়। মানে দ্যাট মিন্স হোয়াট ইজ দিস সিস্টিক হাইগ্রোমা, আমরা বলতে পারলাম যে এটা একটা লিম্ফানজিওমা। এটা কিন্তু সাধারণত আরো অ্যাসোসিয়েটেড উইথ ক্রোমোজোমাল অ্যানোমালি আদার থাকতে পারে। কাদের বেশি হয় এটা, লেস দেন 2 ইয়ার, মানে 90% ক্ষেত্রে 2 বছরের কম বয়সী বাচ্চাদের হয়। এটা কিন্তু আমি শর্ট নোটের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, এবং ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, আমি ব্রড হেডিং গুলো আপনি মনে রাখবেন। 2 বছরের কম বয়সের বাচ্চাদের হয়, 90% ক্ষেত্রেই হয় এটা 2 বছরের বয়সের কম বাচ্চাদের, এবং বাচ্চা জন্মের পরে। এবং আমরা অনেক সময় এটা অনেক সময় গাইনি থেকে আমরা কল পাই, যে দেখা যায় 1 বছর বয়সী বাচ্চা জন্মের পরে ফোলা নিয়ে আমাদের এখানে কল নিয়ে আসছে, বাচ্চার একটা নেকে সোয়েলিং নিয়ে আসছে। কোথায় হয়, ইউজুয়ালি পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, মোস্ট কমন পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। এছাড়াও বেজ অফ দা টাং, চিক, সুপ্রাগ্লটিস রিজিয়নে হতে পারে। এখন একটা সোয়েলিং, এটা সিস্টিক হাইগ্রোমা কিভাবে প্রেজেন্ট করবে, কোনো ব্যথা নাই, বাচ্চার জন্ম হয়েছে, বাচ্চার কোনো কান্নাকাটি নেই, এখানে একটা ফুলা আছে, ধরলেও সে কাঁপতেছে না, বা এখানে চাপ দিলে সে ব্যথা পাচ্ছে না, এরকম কিছু না। বা একটা একটু একটু বড় হলেও, যখন 1-1.5 বছর বয়সের বাচ্চা, এদেরও কোনো ধরনের পেইনলেস একটা সোয়েলিং, স্লোলি গ্রোয়িং। এখন বাচ্চা ছোটবেলা ছিল, এটা বাবা মা ছোট ছিল, এটা খেয়াল করে নাই, বা খেয়াল করছে এটাকে পাত্তা দেয় নাই, বড় হয়েছে আস্তে আস্তে, এটা দেখা যায় 5-7 বছর বয়স নিয়ে আসে, যে তার এটা আস্তে আস্তে এটা বড় হয়েছে, ফ্লাকচুয়েন্ট, মানে এটা ফ্লাকচুয়েটিং থাকবে। সফট সোয়েলিং, ধরলেই একদম সফট একটা সোয়েলিং। ইনডিসক্রিট মার্জিন, মানে এটা আমরা যখন মার্জিনটা আমরা কোনোভাবে ওয়েল ডিফাইন্ড আমরা করতে পারবো না, এটা
লোবিউলেট মার্জিনটা খুব ভাবে এটা ডিফাইন করা যায়। এটা রিডিউসিবল না, পার্শিয়ালি রিডিউসিবল। যখন ইনকমপ্লিট অবস্ট্রাকশন থাকে তখন চাপ দিলে একটু ছোট হয়, কিন্তু ইনকমপ্লিট, ইউজুয়ালি রিডিউসিবল না। বিভিন্ন সাইজের হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে। ব্রিলিয়ান্টলি ট্রান্সইলুমিনেটেড মানে ব্রিলিয়ান্টলি, আমরা অনেক সময় জিজ্ঞেস করা হয় ব্রিলিয়ান্টলি ট্রান্সইলুমিনেটেড কি কি আছে। আমরা এটা একটা এর মধ্যে ব্রিলিয়ান্টলি ট্রান্সইলুমিনেশন টেস্ট পজিটিভ যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে এই যে আমরা লিম্ফানজিওমা, রেনুলা, আর অনেক সময় যে হাইড্রোসিল আমরা যেটা আমরা বলি, এগুলো ব্রিলিয়ান্টলি ট্রান্সইলুমিনেটেড একটা ইয়া থাকে। ইনক্রিজ ইন সাইজ, কাফিং এন্ড ক্রাইং, মানে যখন দেখা যায় যেহেতু লোয়ার পার্ট অফ দ্য নেকে থাকে, যখন ভেনাস অবস্ট্রাকশন হয়, থোরাসিক প্রেসার বেড়ে যায়, যখন বাচ্চা কাশি দেয়, ক্রাই করে, তখন এটা ফুলে যায়, দেখা যায় এরকম হয়। দ্যাট মিন্স এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। রোগীর যখন আমরা দেখব বা রোগীর হিস্ট্রি দিবে এবং এক্সামিন করব, আমরা এগুলো পাবো। কখন ব্যথা হবে? যখন ইনফেকশন হয়ে যাবে এবং খুব বড় সাইজ তার কম্প্রেশন তৈরি করতেছে, তখন হয়। এটা মাল্টি লোকিউলেটেড থাকে, এই জন্য দেখা যায় অনেক সময় কমপ্লিটলি অ্যাক্সেস করা যায় না। কমপ্লিকেশন কি কি হয়? যেহেতু আমরা বলতেছি ছোট বাচ্চাদের হয় এবং বিভিন্ন লোকেশনে হতে পারে, যদি ল্যারিংস ফেরিংস ইনভলভ হয়, ভিতর দিকে এমন ভাবে থাকে, তাহলে তার স্ট্রাইডর হবে, মানে শ্বাসকষ্ট নিয়ে আসবে, রেসপিরেটরি ব্রিদিং ডিফিকাল্টি, খাওয়া দাওয়া করতে পারবে না। বাচ্চা দেখা যায় এমন ভাবে প্রেসার দিচ্ছে, এটা তার খেতে গেলেও সে সোয়ালো করতে পারতেছে না। ইভেন অনেক সময় জন্মগতভাবে যখন এন্টিনেটাল পিরিয়ডে বাচ্চার জন্মের সময় যখন এটা থাকে, যখন যেহেতু বাচ্চার ডেলিভারি হওয়ার সময় যেহেতু নেকটা এখানে যদি ফুলা থাকে, তখন দেখা যায় ডিফিকাল্ট লেবার ডেলিভারির সময় এটা একটা ডিফিকাল্টি তৈরি করে। ডায়াগনোসিস কিভাবে করব? এন্টিনেটাল পিরিয়ডে অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফি করলে কিন্তু আমরা একটা সুয়েলিং এটা দেখতে পাই। এছাড়া সিটি স্ক্যান, এমআরআই করতে পারি। ইউজুয়ালি যখন আমরা পোস্টনেটাল পিরিয়ডে বাচ্চা যখন জন্ম আমাদের কাছে যখন নিয়ে আসবে জন্মের পরে, তখন আমরা এটা ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করি। এছাড়া কনফার্ম হওয়ার জন্য আমরা আল্ট্রাসাউন্ড অনেক সময় করি। ট্রিটমেন্ট কি? যখন যদি স্ট্রাইডর হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, স্ট্রাইডার আগে তার ইমার্জেন্সি ম্যানেজ করতে হবে, ট্রাকিওস্টমি আমরা করে দিব। মেইন চিকিৎসা হচ্ছে যখন এরকম বড় একটা সোয়েলিং থাকবে, কমপ্লিট এক্সিশন। কমপ্লিটলি অনেক সময় আমরা সিস্টিক হাইগ্রোমা, যেহেতু একটা সিস্টিক সোয়েলিং, অপারেশন করার সময় অনেক সময় ফেটে যায়, কিন্তু এটা করতে দেওয়া যাবে না। যদি ফেটে যায় তাহলে এটা চান্স অফ রিকারেন্স বেশি থাকে ইনকমপ্লিট এক্সারসাইজ করলে। সো আমাদের কমপ্লিটলি এক্সারসাইজ করতে হবে। এটা অনেক সময় দেখা যায় জুগুলার ভেইন বা এগুলোর সাথে খুব ক্লোজলি অ্যাডহেয়ার থাকে, এই জন্য কেয়ারফুলি সিস্টটা যাতে আমাদের ভেঙে না যায় বা ফেটে না যায়, ওইভাবে আমরা কমপ্লিট এক্সারসাইজ করে নিয়ে আসতে হবে। এছাড়া অনেক সময়, তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় রিকারেন্স হইলে বা ছোট একটা সুইলিং, অনেক সময় আমরা স্ক্লেরোজিং এজেন্ট দিই। স্ক্লেরোসিস করে এটা দেখা যায় স্কুইজ করে যায়। এটা কি কি? স্ক্লেরোজিং এর অ্যালকোহল, ব্লিউমাইসিন, ট্রাইসাইক্লিক এজেন্ট, এগুলো আমরা অনেক সময় দিয়ে স্ক্লেরোথেরাপি দিতে পারি। হেমানজিওমার ক্ষেত্রেও কিন্তু সেম আমরা দিই। কিন্তু মেইন চিকিৎসা হচ্ছে কমপ্লিটলি আমরা এক্সারসাইজ করব। কমপ্লিট এক্সারসাইজ না করলে কি হবে? রিকারেন্স হওয়ার চান্স থাকে। এটা একটা ছবি দেখেন, সিস্টিক হাইগ্রোমা। এটা পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেকে বড় একটা ইল ডিফাইন্ড একটা সোয়েলিং। এটাও একটা খুবই ব্রিলিয়ান্টলি ট্রান্সইলুমিনেন্ট এবং এটা সফট পেইনলেস একটা সোয়েলিং এখানে থাকে। এটা বাচ্চাদের হয়, লেস দেন 2 ইয়ার্স এর যারা বাচ্চা থাকে তাদের ইউজুয়ালি হয় 90% ক্ষেত্রে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, এটা শর্ট কেসে হোক, যে কোনো ধরেন ওয়ার্ডেও যদি ভর্তি থাকে, আন্ডার গ্রাজুয়েট লেভেলে একটা শর্ট কেসে দেয়, পোস্ট গ্রাজুয়েট লেভেলে দেয়, এটা আমরা দেই। থাইরোগ্লোসাল সিস্ট, সাইনাস, ফিস্টুলা। আমরা জানি সিস্ট হচ্ছে একটা কমপ্লিট একটা স্যাকের মতো, সাইনাস হচ্ছে ব্লাইন্ড ইন ট্র্যাক, যেটা লাইন বাই এপিথেলিয়াল সারফেস, যেটা একটা এক মাথা তার বন্ধ থাকবে, আরেক মাথা খোলা, কিন্তু এপিথেলিয়াল লাইনিং থাকবে, এটা হচ্ছে সাইনাস। ফিস্টুলা কি? দুইটা হলো স্ট্রাকচারের মধ্যে কমিউনিকেশন থাকবে, লাইন বাই এপিথেলিয়াল টিস্যু। মানে ফিস্টুলা হচ্ছে দুইটার মধ্যে কমিউনিকেশন, এই যে থাইরোগ্লোসাল সিস্ট, সাইনাস, ফিস্টুলা আমরা বলি। এই যে আমরা এটা একটা মিডলাইন, কমন একটা মিডলাইন সোয়েলিং, যেটা থাইরোগ্লোসাল সিস্ট আমরা বলি, অথবা সাইনাস আমরা অনেক সময় পাই বা ফিস্টুলা পাই। প্রথমে এটা জানার জন্য আগে জানতে হবে থাইরয়েডের ডেভেলপমেন্ট। আমরা যে থাইরয়েড গ্ল্যান্ড যে আমাদের থাকে, এটা এসেনশিয়াল একটা গ্ল্যান্ড। এটা যখন ডেভেলপড হয়, এটা কোত্থেকে হয়? প্রিমিটিভ ফেরিংস যেটা থাকে, ফ্লোর অফ দ্য ফেরিংস থেকে, যেটা আমরা এই যে টাঙের, এই যে দেখেন ছবিটা আমি দেখাবো, এর ছবি দেখলে ইজিলি আপনাদের মনে থাকবে। যেটা থাকে এন্টেরিয়র টু থার্ড, পোস্টেরিয়র যে 1/3 যে টাংটা থাকে, এটার যে জাংশন, এই জাংশন এটাকে বলে ফোরামিনা সিকাম, মানে টিউবারকুলাম ইম্পার এবং হাইপোব্রাঙ্কিয়াল এমিনেন্স, মানে ফার্স্ট এবং সেকেন্ড আর্চ যেটা থাকে, মাঝখানে ফোরামিনা সিকাম, এটাই যে প্রিমিটিভ ফেরিংস থেকে, মানে ফেরিংস এর ফ্লোর অফ দ্য ফেরিংস থেকে, এখান থেকে সে আস্তে আস্তে থাইরয়েড ডাইভার্টিকুলাম তৈরি করে, সে নিচের দিকে থাইরোগ্লোসাল ডাক্ট ডিসেন্ড করে, মানে থাইরয়েড গ্ল্যান্ডটা উপর থেকে ডেভেলপ হয়ে আস্তে আস্তে
এই যে মিডিয়াল লেটারাল এনলার্জ অফ এগুলা এইভাবে তৈরি করে আস্তে আস্তে নিচে নামে। মানে থাইরোগ্লোসাল ডাক্ট এই ফোরামেনা সিকাম থেকে থাইরয়েড যখন ডেভেলপ হয় নিচে নামে। দেখেন হাইওয়েড বোন, এই যে এটা হাইওয়েড বোন, ছবিতে আমি কার্সার দিয়ে দেখাচ্ছি। এই থাইরোগ্লোসাল ডাক্টটা যখন হয় মানে থাইরয়েড গ্ল্যান্ড যখন ডিসেন্ড হচ্ছে, এইভাবে সে হাইওয়েড বোনের নিচে দিয়ে একটু যাবে, তারপর আবার যে সে সামনে দিয়ে এই থাইরয়েড কার্টিলেজের সামনের দিক দিয়ে এসে সে থাইরয়েডকে এখানে থাইরয়েড গ্ল্যান্ডকে এইখানে এসে সে থেমে যায়। তারপরে এই থাইরোগ্লোসাল ডাক্টটা আস্তে আস্তে ইনভলিউট করে, থাইরোগ্লোসাল ডাক্টটা ইনভলিউট করে। এখন দেখেন থাইরোগ্লোসাল ডাক্টটা যদি ইনভলিউশন না হয় মানে এটা চলে না যায়, তখন এইখানে এটা থেকে যায় এবং থেকে যাওয়ার পরে এখানে যখন সিস্টিক চেঞ্জ হয় তখন এখানে একটা সোয়েলিং এর মতো হয়, সেটাকে আমরা থাইরোগ্লোসাল সিস্ট বলি। সো দেখেন হাইওয়েড বোনের সাথে তার ক্লোজলি একটা রিলেশন থাকে এবং এটা কিন্তু একটা কোশ্চেন করা হয় আমরা যখন ওই যে পরে একটু বলবো, যেহেতু হাইওয়েড বোন কেন ফেলা হয়। এই যে থাইরয়েডের যে ডেভেলপমেন্ট এটা কিন্তু হাইওয়েড বোনের ডেভেলপমেন্ট হয় এর পরে। এই জন্য যখন এই থাইরোগ্লোসাল ডাক্টটা অনেক সময় দেখা যায় হাইওয়েড বোনের সামনের দিক দিয়ে, পিছন দিক দিয়ে অথবা হাইওয়েড বোনের মাঝখান দিয়ে যায়। এই জন্য অনেক সময় আমরা রিকারেন্স হওয়ার চান্স থাকে। এই জন্য কমপ্লিট এক্সিশন অফ দ্য ডাক্ট করার জন্য আমরা হাইওয়েড বোনের বডিটা আমরা ফেলে দিই। কারণ ডেভেলপমেন্টালি এটা যখন হয় হাইওয়েড বোনটা এর পরে ডেভেলপ করে। সো এটা যখন ফিউশন হয় তখন দেখা যায় অনেক সময় ডাক্টটাকে এর ভিতরে নিয়ে নেয়। সো থেকে গেলে পরবর্তীতে এটা রিকারেন্স হওয়ার চান্স থাকে। এই জন্য এটা কিন্তু মডিফাইড হয়ে এখন সিস ট্রাঙ্ক যে অপারেশন আমরা বলি, এই জন্য কমপ্লিট ট্রাক্ট উইথ বডি অফ দ্য হাইওয়েড বোন কোর অফ টাং টিস্যু, যেহেতু টাং থেকে আসে এই টাং টিস্যু আমাদের ফেলতে হয়। এই জন্য এটা ডেভেলপমেন্টটা জানাটা খুব জরুরি। এটা দেখেন রেট্রোস্টার্নাল গয়টার এগুলো যখন নিচে নেমে যায় আরো নিচে নামে তখন এটা রেট্রোস্টার্নাল গয়টার হয়। এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট। এটা থাইরোগ্লোসাল সিস্টটাকে আমাদের ভালো মতো জানার জন্য। দেখেন থাইরোগ্লোসাল সিস্ট তাহলে কোথায় হতে পারে? আমি যেহেতু ফোরামেনা সিকাম থেকে এসে আমি এইখানে এসে নামতেছি দেখেন। তাহলে ফোরামেনা সিকাম কই থাকে? বেজ অফ দ্য টাঙে হইতে পারে, সাবলিঙ্গুয়াল স্পেস এই জায়গায় হতে পারে এই ট্র্যাক্টে, সুপ্রাহাইওয়েড, সাবহাইওয়েড, থাইরয়েড কার্টিলেজের সামনে হতে পারে, ক্রিকয়েড কার্টিলেজের সামনে হতে, এগুলো বিভিন্ন লোকেশনে কিন্তু থাইরোগ্লোসাল সিস্ট হতে পারে। এই যে একটা ছবি থাইরোগ্লোসাল সিস্টের, এটা একটা মিড লাইন সোয়েলিং, এগুলো মাঝখানে একদম থাকে। এটা বাচ্চাদের যে কোনো বয়সে এরকম হইতে পারে। ফিস্টুলা, ফিস্টুলা কি? এখানে অনেক সময় কোশ্চেন করা হয় থাইরোগ্লোসাল ফিস্টুলা কি কনজেনিটাল? নেভার এভার। থাইরোগ্লোসাল সিস্ট এটা একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি, কিন্তু থাইরোগ্লোসাল ফিস্টুলা কখনো এটা কনজেনিটাল না। ফিস্টুলাটা হচ্ছে এটা পরবর্তীতে যে থাইরয়েড সিস্ট ছিল এটা ইনফেকশন হয়ে গেছে, ফেটে গেছে, পরবর্তীতে ফিস্টুলা তৈরি করছে বা কোনো আমরা ইনসিশন করছি আইট্রোজেনিক কোনো কারণে তার ফিস্টুলা হয়েছে। দ্যাট মিন্স থাইরোগ্লোসাল ফিস্টুলা এটা হচ্ছে অলওয়েজ সেকেন্ডারি অ্যাকোয়ার্ড এটা। আর কনজেনিটাল হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট। সিস্ট আমরা থাইরোগ্লোসাল সিস্ট যদি বলি, এই যে দেখেন এখানে শর্ট কিছু ইম্পর্টেন্ট কথা আছে, মানে যেহেতু এটা একটা শর্ট নোট আকারে আসে এবং জিজ্ঞেস করা হয় কমন কথাগুলো এটা আমাদের মাথায় রাখতে হবে। যে রেমনেন্ট অফ দ্য থাইরোগ্লোসাল ট্র্যাক্ট যদি থেকে যায় তাহলে এই যে সিস্টিক সোয়েলিং হয় এটাকে বলে থাইরোগ্লোসাল সিস্ট। কাদের হয়? ইউজুয়ালি ইয়ঙ্গার এজেই হয়, মোস্ট কমন মানে বাচ্চা বয়সে, কিন্তু এটা এনি এজে হতে পারে। দেখা গেল ছোট বয়সে ছিল না, আমাদের 30-35 বছর বয়সের বাচ্চা আসে, অনেক সময় অনেকে আসে এখানে একটা ফোলা নিয়ে। মিড লাইন সোয়েলিং 90% ক্ষেত্রে মিড লাইন, অনেক সময় লেফট লেটার রাইট লেটার কিছু থাকতে পারে 10% ক্ষেত্রে। মোস্ট কমন কি? মোস্ট কমন হচ্ছে ইনফ্রাহাইওয়েড, মানে হাইওয়েডের নিচে যেটা থাকে 85% ক্ষেত্রে ইনফ্রাহাইওয়েড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুপ্রা হাইওয়েড হতে পারে, লোয়ার নেক বেজ অফ দ্য টাঙ্গি হতে পারে, মানে হাইওয়েডের নিচে হচ্ছে মোস্ট কমন 85% ক্ষেত্রে। দেখেন কমন কথাগুলা, সিস্টিক সোয়েলিং এটা একটা কাদের হয়? বাচ্চাদের হয়, এনি এজে হতে পারে। মিডলাইন সোয়েলিং 90% ক্ষেত্রে। ইনফ্রাহাইওয়েড হচ্ছে 85%। ট্রাক্ট কোথা দিয়ে যায়? থ্রো দা হাইওয়েড বোন, বিহাইন্ড দা হাইওয়েড বোন অথবা ইন ফ্রন্ট অফ দা হাইওয়েড বোন, সব জায়গা দিয়ে যাইতে পারে। এই জন্য হাইওয়েড বোনকেও ফেলতে হয়। এটা ক্লিনিক্যাল ফিচার কি? যেহেতু একটা সিস্টিক সোয়েলিং কনজেনিটাল অ্যানোমালি, কোনো ব্যথা নাই, রাউন্ডেড একটা সোয়েলিং থাকে ইউজুয়ালি 2 to 4 সেন্টিমিটার, সফট সোয়েলিং থাকে। এটা মুভস উইথ ডিগ্লুটেশন যখন আমরা খাই। এটা অনেক সময় বলা হয় যেহেতু মিডলাইন সোয়েলিং আরেকটু নিচে থাকলে ইসমাসের সাথে আমরা একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ডিডিতে আনতে পারি। তখন এটা কি মুভস উইথ ডিগ্লুটেশন, বা আমরা ডারময়েড সাবলিঙ্গুয়াল ডারময়েড হোক বা একটা লাইপোমা হোক, মিডলাইন সোয়েলিং ডিফারেনশিয়েট আমরা কি যখন সে ডিগ্লুট করবে এটা মুভ করবে, যেহেতু ওইখানে হাইওয়েড বোনের সে টাচ থাকে যেহেতু এখানে, সো এটা ডিগ্লুটেশনের সাথে মুভ করবে। এই জন্য ওই যে আমরা থাইরয়েড এবং নন থাইরয়েড সোয়েলিং মানে মুভস উইথ ডিগ্লুটেশন স্ট্রাকচার যদি বলে, একটা হচ্ছে থাইরয়েড আর একটা হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট। এই দুইটা মুভস উইথ ডিগ্লুটেশন হয়, অন্যগুলা মুভস উইথ ডিগ্লুটেশন হয় না। প্রোট্রুশন অফ দ্য টাং এর সাথে এখন থাইরয়েড আর
আমরা এই হাইওয়েডের এই সিস্টের কিভাবে ডিফারেন্সিয়েট করব? এটা হচ্ছে যদি টাংটা সে প্রোট্রুড করে তখন দেখা যায় এটা আমাদের যেই সিস্টিক সোয়েলিংটা থাকে থাইরোগ্লোসাল সিস্টটা প্রোট্রুশন অফ দ্য টাং এর সাথে সে মুভ করবে, কিন্তু থাইরয়েড যদি হয় প্রোট্রুশন অফ দ্য টাং এর সাথে সেটা মুভ করবে না। এটা হচ্ছে ডিফারেন্সিয়েট করার উপায়। বা অন্য যে কোনো সোয়েলিং, এটা সাবলিঙ্গুয়াল ডারমোয়েড হোক, এটা লাইপোমা হোক বা একটা লিম্ফেডিনোপ্যাথি হোক, এগুলো প্রোট্রুশন অফ দ্য টাং এর সাথে মুভ করবে না। তার মানে প্রথমেই আমরা যখন রুগী আসে এই জন্য আমরা বলি একটু ঢোক গিলেন, ঢোক গিলে সেটা মুভ করবে। জিহ্বাটা বের করেন, জিহ্বাটা বের করে যখন আমরা এখানে ধরবো দেখবো প্রোট্রুশন অফ দ্য টাং এর সাথে মুভ করে। এটাকে অনেক সময় ট্যাগ সাইন আমরা বলি। কখন ইনফেকশন হয়? যখন আপার রেসপিরেটরি ইনফেকশন হলে অনেক সময় ফিভার, পেইন হয়, এটা বার্স্ট হয়ে যায়, তখন ফিস্টুলা ফরমেশন করে। ফিস্টুলা ফরমেশনকে মিউকয়েড, ওয়াটারি, মিল্কিশ ডিসচার্জ অনেক সময় তৈরি করে। এবং ফিস্টুলাতে আরেকটা সাইন আমরা বলি, এখানে যেহেতু ফিস্টুলা একটা ছিদ্রের মতো থাকে, এটাকে আমরা যখন আমরা জিহ্বা প্রোট্রুড করতে বলি একটা হুডিং সাইন, মানে রিকশার যেমন হুড এরকম হয়, মানে এটা যখন টান দিবে সে ভিতর দিকে ঢুকে যায় ওই ফিস্টুলার মুখটা, তখন একটা হুডের মতো তৈরি, এটাকে হুডিং সাইন বলে। সো ট্যাগ সাইন আর হুডিং সাইন দুইটা সাইন আমরা পাই। এটা হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট ফিস্টুলা। এখন এটা কি ক্লিয়ার একটা ফ্লুইড থাকে, সিস্টিক ফ্লুইড। এটা ডায়াগনোসিস আমরা কি করি? এখন অনেক সময় জিজ্ঞেস করা হয় যে একটা সোয়েলিং আসছে, এটা আমরা কিভাবে ডায়াগনোসিস করব, কি ইনভেস্টিগেশন করতে দিবা? আমরা কিন্তু প্রথমে আমরা ক্লিনিক্যালি কিন্তু আমরা 95% শিওর হয়ে যাই যে এটা আমরা থাইরোগ্লোসাল সিস্ট কিনা। কারণ হচ্ছে যে মুভ সুইট ডিগ্লুটেশন, প্রোট্রুশন অফ দা ট্যাগ সাইন, হুডিং সাইন, এগুলো আমরা অনেক সময় পাই মানে ফিস্টুলার ক্ষেত্রে। তবে এরপরে আমরা কি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি? একটা আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফির উদ্দেশ্যটা কি? যে এটা আমরা আদৌ কি এটা কি সাবলিঙ্গুয়াল ডারমোয়েড কিনা, এটার কন্টেন্ট কি ফ্লুইড কিনা, এটার কন্টেন্ট কি অন্য কিছু কিনা, বা এটা সোয়েলিংটা কতটুকু, অথবা নেকের যে থাইরয়েড গ্ল্যান্ডটা আছে, আল্ট্রাসোনোগ্রাফি অফ নেক আমরা দেই, এখানে মানে মূল যে থাইরয়েড গ্ল্যান্ডটা তার জায়গা মতো আছে কিনা। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি অনলি থাইরয়েড টিস্যু শুধু সিস্টটা থাকে, তখন আমরা কিন্তু অনেক সময় এটা হয় রেয়ারলি, যদিও অনেক সময় তখন সিস্ট আমরা ইউজুয়ালি ফেলি না, কারণ হরমোন প্রডিউসিং যদি শুধু একটাই থাকে তখন। এই জন্য আল্ট্রাসোনোগ্রাফিটা এটা দরকার। আমরা করলে আমরা বুঝতে পারবো যেটা অনলি থাইরয়েড টিস্যু, তবে এবং এটা সিস্টিক কিনা থাইরোগ্লোরি আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে 1 নাম্বার ইনভেস্টিগেশন। এর ছাড়া কি কি করতে পারি? থাইরয়েড স্ক্যান। থাইরয়েড স্ক্যান করার উদ্দেশ্য কি? যে এটা লিঙ্গুয়াল থাইরয়েড, যদি লিঙ্গুয়াল থাইরয়েড কিনা, মানে ওইখানে লিঙ্গুয়াল রিজিয়নে ওইখানে যেহেতু স্ক্যান করলে আমরা অন্য জায়গায় যদি থাইরয়েড টিস্যু থেকে থাকে, তখন এটা ইনটেক করে আপটেক করবে বা নিচে, এই জন্য থাইরয়েড স্ক্যান আমরা করতে হবে। ফিস্টুলোগ্রাম, যখন ফিস্টুলা হয়ে যায়, এটা ট্র্যাকটা কতটুকু গেছে এটা আমরা করার জন্য ফিস্টুলোগ্রাম করতে পারি। এফএনএসিটা খুব লেস ইম্পর্টেন্ট, এটা বলা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আল্ট্রাসোনোগ্রাফি তো ক্লিনিক্যাল, মেইন ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল। ইনভেস্টিগেশন বলতে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি, আর কি করতে পারি? থাইরয়েড স্ক্যান। কেন? লিঙ্গুয়াল থাইরয়েড এর সাথে ডিফারেন্সিয়েট করে যদি প্রয়োজন মনে করি আমরা থাইরয়েড স্ক্যান দিব। অনলি থাইরয়েড টিস্যু কিনা এটাও আমরা কিন্তু থাইরয়েড স্ক্যানের মাধ্যমে বুঝি। এছাড়া ফিস্টুলা যদি থাকে, অনেক সময় আমরা ট্র্যাকটা ট্রেস করার জন্য আমরা ফিস্টুলোগ্রাম করি। প্রগনোসিস কি? এটা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে এটা কি ক্যান্সার হতে পারে? যে লং টার্ম আমরা যদি অপারেশন না করে থাকি, ক্যান্সার হতে পারে? খুব রেয়ার, লেস দেন 1%। কি হইতে পারে? প্যাপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড হতে পারে। ঠিক আছে? ট্রিটমেন্ট কি? এখন যদি ট্রিটমেন্ট অনেক সময় জিজ্ঞেস করা হয় যে এটার চিকিৎসা কি? এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আমরা তবে যদি অনেক সময় দেখা যায় ট্রিটমেন্ট যদি হয়, ট্রিটমেন্ট হচ্ছে আমরা জানি যে কোনো সোয়েলিং, যেহেতু এটা কনজেনিটাল অ্যানোমালি আছে, এটা আইদার সার্জিক্যাল অথবা কোনো চিকিৎসা দেই না। চিকিৎসা কখন আমরা দিব? যদি দেখি একটা ছোট্ট একটা সোয়েলিং যেটা বাইরে থেকে ভিজিবল না, পেশেন্টের কোন ধরনের প্রবলেম করতেছে না, দেখাই যাচ্ছে না, এটা ফিল করলে অনেক সময় বোঝা যায়, বা আল্ট্রাসাউন্ড করে ইনসিডেন্টাল আমরা একটা পেয়েছি, এরকম যদি হয়, বা একটা ছোট সোয়েলিং অনলি থাইরয়েড, মানে থাইরয়েড টিস্যু তার প্রপার জায়গায়, আসল জায়গায় তার থাইরয়েড কোনো টিস্যু নাই, তখন কিন্তু আমরা এটা সহজে অপারেশন করব না। কিন্তু এটা ইউজুয়াল ট্রিটমেন্ট যদি বলে, আমরা ওইটা কিন্তু পরে ইউজুয়াল ট্রিটমেন্ট যদি বলে আমরা কি বলবো? সার্জিক্যাল ট্রিটমেন্ট। এমনি এমনি কোনো ওষুধে যাবে না। কি সার্জারি আমরা করি? সিস্ট্রাংস। এটা একটা সায়েন্টিস্টের নাম অনুসারে রাখা হয়েছে, সিস্ট্রাংস অপারেশন। এটা এটার মানে একটা পিকুলিয়ারিটি, এই অপারেশনটা অনেক জিজ্ঞেস করে যে এই অপারেশনটা কি অপারেশন? যে এটা হচ্ছে যে আমরা নরমাল যেকোনো সিস্ট হইলে আমরা কি জানি? সিস্ট আমরা শুধু এক্সারসাইজ করে ফেলি। কিন্তু সিস্টাং অপারেশনের ক্ষেত্রে আমরা কি করি? নট অনলি সিস্ট, সিস্ট আমরা ফেলবো বডি অফ দ্য হাইওয়েড বোন, কোর অফ দ্য টাং টিস্যু। এখানে জিজ্ঞেস করা হয় কেন আমরা বডি অফ দ্য হাইওয়েড বোন আমরা ফেলি? ফেলি হচ্ছে কারণ হচ্ছে যেহেতু এটা ডেভেলপমেন্টালি যখন থাইরয়েড গ্ল্যান্ড ডিসেন্ড করে, থাইরয়েড থাইরোগ্লোসাল সিস্ট যখন তৈরি হয়, বা এখানে থাইরোগ্লোসাল ডাক্টটা যখন থাকে, সে হাইওয়েড বোনের ভিতর দিক দিয়ে, সামনের দিক দিয়ে, পিছন দিক দিয়ে যেতে পারে। সো কমপ্লিটলি এক্সারসাইজ করার জন্য
কমপ্লিট ট্র্যাকটাকে আমাদের এক্সারসাইজ করার জন্য হাইওয়েট বোনটাকে আমরা ফেলতে হবে। তখন আরেকটা কোশ্চেন হয় যে কেন হাইওয়েট বোন এটার ভিতরে, যে থাইরয়েড বোনের ডেভেলপমেন্টটা এটার পরে হয়, থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট পরে। সো যখন ফিউশন হয় তখন অনেক সময় এন্ট্রেপো করতে পারে, এই জন্য হাইওয়েট বোনটা আমরা এটা ইউজুয়ালি ফেলে দিই। এবং কোর অফ টাং টিস্যু কেন ফেলি, যেহেতু ফোরামেনা সিকাম থেকে নিচের দিকে এসে নামে, এর জন্য কিছু টাং টিস্যু আমরা ফেলে দিই, তাহলে কমপ্লিটলি এক্সারসাইজ করলে এটা আর হয় না। এটা এই জন্য রিকারেন্স রেট কম। এই জন্য কত, যদি আমরা কমপ্লিট এক্সারসাইজ রিকারেন্স রেট অনেক সময় জিজ্ঞেস করি কত পার্সেন্ট, এটা 2.5 থেকে 5%, মানে লেস দেন 5% এর রিকারেন্স রেট ইউজুয়ালি হয় না। কিন্তু আমরা যদি কমপ্লিট শুধু সিস্টটা এক্সারসাইজ করি, এটা বলা হয় 38 to 70%, মানে শুধু সিস্ট আগে যেটা করা হতো, সিস্ট ফেলা হতো, ওটাকে শালাং অপারেশন বলে, ওইটা আগে করা হইতো। এটা করলে কি হয় যে দেখা যায় এটার 38 to 70, মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা রিকারেন্স হইতো। সো আমরা সিস্ট ট্রাঙ্ক অপারেশন করি, সিস্টটা ফেলি, হাইওয়েট বোন ফেলি, কোর অফ টাং টিস্যু ফেলি, এটা জানতে হবে। এটা এখানে এই কথাটাই বলা হয়েছে। সিস্ট ট্রাঙ্ক অপারেশন দেখেন, এখানে ছবিটা একটু তাকালে ক্লিয়ারলি বোঝা যাবে। এই যে দেখেন হাইওয়েট বোন, এটা হাইওয়েট বোন, আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, এটা সিস্ট। এই যে ট্র্যাক এখান দিয়ে নামতেছে, হাইওয়েট বোনের সামনে পিছনে মাঝখান দিয়েও যায়। সো আমাদের দেখেন এখানে যে সিস্টটা ফেলি, এটা থেকে গেল না, থেকে যায়। সো আমাদের সিস্ট ফেলতে হবে, তারপরে বডি অফ দা, এই যে বডিটা কেটে ফেলা হয়েছে, হাইওয়েট বোনের বডিটা কেটে ফেলতেছি, সাথে আমরা এই যে টাং টিস্যু, এই যে এইখান থেকে কোর অফ টাং টিস্যু আমরা এখানে ফেলে দিচ্ছি, এটাকে বলা হয় সিস্ট ট্রাঙ্ক অপারেশন। এটা কিন্তু ডিটেলস জিজ্ঞেস করা হয় আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট লেভেলে। থাইরোগ্লোসাল সিস্ট গেল, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, থাইরোগ্লোসাল সিস্ট, সাইনাস অথবা ফিস্টুলা। ফিস্টুলারও কিন্তু একই রকম, আমরা ওই ট্র্যাক্ট অনুযায়ী এই একইভাবে ফেলে দিই। এবার হচ্ছে ব্রাঙ্কিয়াল সিস্ট, সাইনাস অথবা ফিস্টুলা। ব্রাঙ্কিয়াল, এটা আমরা নাম দেখেই বুঝতে পারতেছি, যেহেতু এটা একটা ডেভেলপমেন্টাল অ্যানোমেলি, যে ব্রাঙ্কিয়াল যে অ্যাপারটাস থাকে সেটার একটা অ্যানোমেলি। এটা কখন হয়, ব্রাঙ্কিয়াল সাইনাস বা সিস্ট বা ব্রাঙ্কিয়াল ফিস্টুলা কখন হয়? ইউজুয়ালি লেট চাইল্ডহুডে। দেখেন সিস্টিক হাইগ্রোমা হয় একদম বাচ্চাদের, লেস দেন 2 ইয়ার্স। থাইরোগ্লোসাল সিস্ট সাধারণত ছোট বাচ্চাদের হয়, এনি এজে হতে পারে। ব্রাঙ্কিয়াল সিস্ট কাদের হয়? সাধারণত লেট চাইল্ডহুড। লেট চাইল্ডহুড মানে কি, মানে তার টিনেজার এজটা পার হয়, যখন তার মানে 20 থেকে 25 বছর বয়সের দিকে তার প্রথম দেখা দেয়, মানে আর্লি অ্যাডাল্টহুড, মানে সে যখন বড় হইতে, মানে 18 বছরের পর থেকে যখন সে আমরা বড় ধরি, ওই আর্লি 20 থেকে 25 বছর বয়সের দিকে হয়, এটা হয়। এটা কি ধরনের সোয়েলিং? এটা সাধারণত ব্রাঙ্কিয়াল সিস্ট, মানে একটা ইম্পর্টেন্ট কনজেনিটাল অ্যানোমেলি, যেটা লেটারাল নেক সোয়েলিং এর একটা অন্যতম কারণ। সেটা কি হয়, যদি আমরা ক্লিনিক্যাল ফিচার চিন্তা করি, এটা একটা পেইনলেস ওভাল সিস্টিক সফট সোয়েলিং থাকবে, যেটা ট্রান্সইলুমিনেশন কিন্তু এটাতে নাই। ট্রান্সইলুমিনেশন শুধু রেনুলা আর লিম্ফানজিওমা, নট কম্প্রেসিবল। এটা যেহেতু একটা সিস্টের স্যাকের মতো থাকে, কম্প্রেসিবল না। এটা পেইনফুল কখন হবে? সবগুলোর পেইনফুল হয় যখন ইনফেকশন হয়। এটা কোথায় থাকে? এটা কিন্তু জিজ্ঞেস করা হয়, ফিস্টুলার সিস্টের লোকেশন কোথায়, ফিস্টুলার লোকেশন কোথায়? ইউজুয়ালি সিস্টের লোকেশন থাকে যে আপার 1/3 anterior border of the sternocleidomastoid এর আপার 1/3 এবং লোয়ার 2/3 এর যে জাংশন থাকে, মানে উপরের দিকে এইখানে থাকে। আপার 1/3 এবং লোয়ার 2/3 এর জাংশনে এখানে সিস্ট থাকে। আর ফিস্টুলা কোথায়? ফিস্টুলার ওপেনিং থাকে লোয়ার 1/3 আপার 2/3 এর জাংশনে, মানে নিচে থাকে ফিস্টুলা, উপরে থাকে সিস্ট। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটার কনটেন্ট কি? সাধারণত কোলেস্টেরল ক্রিস্টাল এগুলা থাকে। দেখেন এইখানেও এটা মনে রাখার সুবিধার্থে, এই যে ব্রাঙ্কিয়াল সাইনাস বা সিস্ট, এগুলো কিন্তু মনে রাখার জন্য ডেভেলপমেন্টটা জানতে হবে। থাইরোগ্লোসালটা যেমন জানছি আমরা, এখানে ব্রাঙ্কিয়ালটা, এখানে এই যে আমরা তো জানি যে আমরা নেকের ম্যাক্সিমামই যে ইয়াগুলা থাকে, এটা হচ্ছে যে ব্রাঙ্কিয়াল আর্চ, ব্রাঙ্কিয়াল ক্লেফট, ব্রাঙ্কিয়াল পাউচ, এই তিনটা বিভিন্ন থাকে। এগুলোকে ফেরিঞ্জিয়াল আর্চ, ক্লেফট, প্লাউ, আমরা আর্চ, ক্লেফট এবং পাউচ আমরা তিন ভাগে ভাগ করি। দেখেন এগুলো কমনলি, এই যে আমরা কিন্তু ব্রাঙ্কিয়াল সাইনাস, কিন্তু এই যে কলো অরাল সাইনাস, যেটা এটাও কিন্তু এক ধরনের ব্রাঙ্কিয়াল সাইনাস। প্রিওরিকুলার সাইনাস, এটাও কিন্তু এক ধরনের ব্রাঙ্কিয়াল সাইনাস, কারণ ব্রাঙ্কিয়াল অ্যাপারটাসের অ্যানোমেলির কারণে। কলো অরাল ফিস্টুলা, যেটা এটাও একটা ব্রাঙ্কিয়াল সাইনাস। তারপরে আমাদের ব্রাঙ্কিয়াল ফিস্টুলা, এটা তো ব্রাঙ্কিয়াল সাইনাস। এগুলোর বিভিন্ন থিওরি আছে যে কি কি কারণে এটা হয়। সার্ভাইকাল সাইনাস থিওরি, বিভিন্ন থিওরি আছে এগুলা। তবে এই যে দেখেন এখানে যে ব্রাঙ্কিয়াল সাইনাস বিভিন্ন, এখানে দেখেন লোকেশন, এখানে আপার 1/3 এ, মিড থার্ড এ, লোয়ার থার্ড এ, বিভিন্ন জায়গায় হতে পারে। এগুলার অরিজিন অনুযায়ী, অরিজিন অনুযায়ী কিভাবে? খুব সবচেয়ে কমন, এই যে দেখেন, এই যে আমি একটু সবাইকে মনোযোগ দিয়ে এই ছবিটা একটু দেখতে বলবো। আর্চ, পাউচ, ক্লেফটের এই যে এগুলো হচ্ছে আর্চ এক একটা। এই যে গ্রুপগুলা থাকে, এই গ্রুপগুলাকে বলা হয় পাউচ। এই যে বাইরের দিকে যেগুলা থাকে এগুলোকে বলা হয় ক্লেফট। ভিতরের গুলাকে
পাউচ, বাইরের গুলাকে ক্লেফট, এগুলা থাকে। এই পরের ছবিতে দেখলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। দেখেন, এখন আমরা জানি যে ফার্স্ট আর্চ, সেকেন্ড আর্চ, থার্ড আর্চ, ফোর্থ আর্চ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলা থেকে হয়। আমরা জানি পাউচ থেকে কি কি হয়, ফার্স্ট পাউচ, সেকেন্ড পাউচ, থার্ড পাউচ, ফোর্থ পাউচ, বিভিন্ন থেকে এগুলা থেকে, এবং ক্লেফট থেকে, এই যে ক্লেফট থেকে আমরা জানি ফার্স্ট ক্লেফট থেকে এক্সটার্নাল অডিটরি ক্যানেল হয়। দেখেন, এখন ফার্স্ট ক্লেফটের যদি অ্যানোমেলি হয়, ফার্স্ট ক্লেফটের অ্যানোমেলি, ফার্স্ট ক্লেফট মানে কি ফার্স্ট এবং সেকেন্ড আর্চের যদি এই এক্সটার্নাল অডিটরি ক্যানেল যদি তৈরি না হয়, এই যে ফার্স্ট এবং সেকেন্ড আর্চ যদি ফিউজ না হয়, মানে এই ক্লেফটটা যদি ফিউজ না হয়, অবলিটারেট না হয়, তখন প্রিঅরিকুলার সাইনাস হয়। এখন এটার সাথে আমরা জানি ফার্স্ট পাউচ থেকে কি হয়, ফার্স্ট পাউচ থেকে সরি, এখানে যখন ফার্স্ট ক্লেফট থেকে, এখন এইখানে যদি কোনো রেমনেন্ট ফার্স্ট এবং সেকেন্ড আর্চ ফিউশন না হলে এটাকে বলা হয়, এই যে আমরা যেটা প্রিঅরিকুলার সাইনাস বলি, এটা হতে পারে। এবং কলোরাল ফিস্টুলা ফার্স্ট আর্চ থেকে যেটা হয়, নেকের সাথে, আমরা জানি নেকের সাথে যদি কমিউনিকেট থাকে এক্সটার্নাল অডিটরি ক্যানেলে, অনেক সময় এটা ইনকমপ্লিট ফিউশন হয়, নেকের সাথে একটা কমিউনিকেশন হয়, এটাকে কলোরাল ফিস্টুলা বলে ফার্স্ট আর্চ থেকে। যেটা ব্রাঙ্কিয়াল সিস্ট বা সাইনাস বা ফিস্টুলা আমরা বলি, সেটা কমনলি কোনটা থেকে, সেকেন্ড থেকে। সেকেন্ড থেকে দেখেন, এই যে সেকেন্ড যে ক্লেফট থাকে, এটা ইউজুয়ালি অবলিটারেট হয়ে যাওয়ার কথা। এটা যদি অবলিটারেট না হয়, সে এখানে অবলিটারেট না হয়ে ইনকমপ্লিটলি সে একটা সেকের মতো তৈরি করলো, এটাকে বলবো ব্রাঙ্কিয়াল সিস্ট। সে একটা কমিউনিকেশন তৈরি করলো, একটা মাথা ব্রাঙ্কিয়াল সাইনাস। সে পাউচের যে এই যে পাউচ, সেকেন্ড পাউচ থেকে যে টনসিল হয়, সে বাইরে এবং ভিতরে দুইটা ব্রাঙ্কিয়াল ফিস্টুলা তৈরি করলো, এই যে এইখান থেকে। কারণ সেকেন্ড পাউচ থেকে দেখেন প্যালেটাইন টনসিল হয়, এই যে আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, এটার সাথে সে একটা কমিউনিকেশন তৈরি করলো, এটাকে আমরা বলবো ব্রাঙ্কিয়াল ফিস্টুলা। মানে যেটা মোস্ট কমন, সেকেন্ড আর্চ মানে সেকেন্ড ব্রাঙ্কিয়াল ক্লেফট থেকে যেটা হয়, সেটা হচ্ছে মোস্ট কমন। থার্ড এবং ফোর্থ থেকে হয় লেস কমন। এগুলা থার্ড ফোর্থ, এইদিকে দেখেন পাইরিফর্ম সাইনাস থাকে, এগুলা থার্ড ফোর্থ এটার সাথে কমিউনিকেশন থাকতে পারে। এই জন্য যখন থার্ড ফোর্থ সাইনাস হয়, এগুলোর কমিউনিকেশন থাকে পাইরিফর্ম সাইনাসের এখানে বা লেরিংসের এখানে, এটার সাথে ব্রাঙ্কিয়াল ফিস্টুলা যেটা বলি। সেকেন্ড থেকে যেটা হয়, সেটা হচ্ছে টনসিলের পোস্টেরিয়র পিলারে, ওইখানে হয় কমিউনিকেশন। এটা হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যানোমেলিতে, মানে হচ্ছে এই যে ক্লেফট গুলা থাকে, এগুলা যদি প্রপারলি ফিউজ না হয়, অবলিটারেট না হয়, তখন ব্রাঙ্কিয়াল অ্যাপারটাসের অ্যানোমেলির কারণে ব্রাঙ্কিয়াল সিস্ট, সাইনাস, ফিস্টুলা ফরমেশন হয়। এটা পোস্ট গ্রাজুয়েট লেভেলে জানতে হবে এই কথাগুলা, যেটা ডেভেলপমেন্টাল কিভাবে হয়। মোস্ট কমন কোনটা, সেকেন্ড ব্রাঙ্কিয়াল ক্লেফট থেকে কিভাবে হচ্ছে, দেখেন সবচাইতে কমন, মোর কমন সেকেন্ড ব্রাঙ্কিয়াল ক্লেফট সিস্ট, মানে সেকেন্ড ব্রাঙ্কিয়াল ক্লেফটটা অবলিটারেট হয় নাই। এটা কি হয় দেখেন, কোথায় থাকে, যে আপার ওয়ান থার্ড এবং লোয়ার টু থার্ডের যে জাংশন, এই যে এইখানে আপার, আমি নেকে আমার ইয়াতে দেখাচ্ছি, anterior border of the sternocleidomastoid, এখানে থাকে একটা সিস্টিক পেইনলেস একটা সোয়েলিং থাকে। যখন আমরা এরকম পাবো, এটাকে আমাদের মাথায় রাখতে হবে একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে, অবশ্যই আমরা এটাকে ব্রাঙ্কিয়াল সিস্ট হিসেবে আমরা করব। ব্যথা হবে কখন, যখন ইনফেক্টেড হয়ে যাবে, এবং যদি ইনফেকশন হয়ে ফেটে যায়, একটা সাইনাস তৈরি করতে পারে। এখন অনেক সময় যদি ভিতর দিকেও কমিউনিকেশন থাকে, ফিস্টুলার মতো হয়ে যায়, বাইরেও কমিউনিকেশন, ভিতরেও। এবং এই ট্র্যাকটা অনেক সময় জিজ্ঞেস করা হয়, এটা পোস্ট গ্রাজুয়েট লেভেল, আন্ডার গ্রাজুয়েট না, যে আমরা ট্র্যাক যখন এক্সারসাইজ করি, এটা রিলেশন কি, এটা হচ্ছে মনে রাখতে হবে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, পোস্টেরিয়র ডাইগ্যাস্ট্রিক, পোস্টেরিয়র ভ্যালি অফ ডাইগ্যাস্ট্রিক এবং স্টার্নোক্লেডোমাস্টয়েড, এগুলার উপর দিয়ে কিন্তু যায়, সব স্টার্নোক্লেডোমাস্টয়েডের নিচ দিয়ে এগুলাতে যায়, এটা ট্র্যাকটা। এবং থার্ড আর্চ স্ট্রাকচারটা ইন্টারনাল ক্যারোটিড এবং এক্সটার্নাল ক্যারোটিডের মাঝখান দিয়ে যায়। এটা কিন্তু রুটটা ধরা হয়, যে এখান দিয়ে কি হয়, যখন ফিস্টুলাটা থাকে, আমরা ট্র্যাক যখন এক্সারসাইজ করি, ইন বিটুইন দ্য এক্সটার্নাল ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ভিতর দিক দিয়ে হাইপোগ্লোসাল নার্ভের উপর দিক দিয়ে সে উপরে যে টনসিলার পিলারে যে এসে ওপেন হয়, পোস্টেরিয়র ভ্যালি অফ ডাইগ্যাস্ট্রিকের নিচ দিক দিয়ে যে টনসিলার পোস্টেরিয়র পিলারে যে ওপেনিংটা থাকে, এটা হচ্ছে ফিস্টুলার ওপেনিং থাকে। এটা ফিস্টুলাটা কোথায় থাকে, আমরা এটা আগেই বলেছি, আপার টু থার্ড এবং লোয়ার ওয়ান থার্ড এর জাংশনে ফিস্টুলাটা থাকে। এটা ধরা হয় যে ইনার ওপেনিং, যে সেকেন্ড আর্চের ইনার ওপেনিং কোথায় থাকে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পিলারে যে থাকে, সেটা পোস্টেরিয়র পিলারের অ্যান্টেরিয়র পোলার বর্ডার বরাবর, মানে পোস্টেরিয়র যে টনসিলের যে পোস্টেরিয়র পিলার অ্যান্টেরিয়র বর্ডার বরাবর ইনার যে ওপেনিংটা সেটা থাকে সেকেন্ড আর্চ থেকে যেটা হয়। সেকেন্ড আর্চ থেকে হলে বাইরে কোথায়, বাইরে সাধারণত এই যে আপার টু থার্ড লোয়ার ওয়ান থার্ড এর জাংশনে, নিচে হচ্ছে, উপরে হচ্ছে সেখানে সে টনসিলের পিলার বরাবর যেটা পোস্টেরিয়র পিলার, ওইখানে হয় এটা ওপেনিংটা। যে থার্ড ক্লেফট থেকে কোথায় হয়, ভিতর দিকে যে সে পাইরিফর্ম সাইনাসে ওপেন করে। এই যে ফার্স্ট ক্লেফটটা কোথায়, এক্সটার্নাল অডিটরি ক্যানেলে যে ওপেন করে, এগুলো লেয়ার।
রেয়ার, থার্ড, ফোর্থ এবং ফার্স্ট ক্লেফট থেকে যেটা হয় এটা রেয়ার। ডায়াগনোসিস কি? আমরা ক্লিনিক্যাল, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি। তবে যেহেতু ডিডি তে একটা সিস্টিক সোয়েলিং, এখানে আমরা অন্য কিছু চিন্তা করি যে চিন্তা করতে পারি যে একটা ফোলা আছে, এটা তো অন্য আদার কিছু হতে পারে। ডিডির মধ্যে যেকোনো লিম্ফ নোড, লিম্ফেডেনোপ্যাথি হইতে পারে, এটা লিম্ফাঞ্জিওম হইতে পারে, অন্য কিছু হইতে পারে। তখন আমরা কি করি? যখন কনফিউশন থাকে তখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি। আমরা এফএনএসিও করতে পারি। একটা ফার্ম সোয়েলিং যেহেতু অনেক সময় থাকলে এফএনএসি করলে আমরা কোলেস্টেরল ক্রিস্টাল পাবো, লিম্ফয়েড টিস্যু পাই। অনেক সময় ফিস্টুলা থাকলে আমরা ফিস্টুলোগ্রাম করি যে এটার ট্র্যাকটা কোথায় যে ওপেনিং হয়েছে, সেটা কি পাইরিফর্ম সাইনাসে হয়েছে না আমাদের ইয়াতে হয়েছে। তাহলে ইনভেস্টিগেশন আমরা কি আল্ট্রাসোনোগ্রাফি করি যদি সিস্ট থাকে, ফিস্টুলা থাকলে ফিস্টুলোগ্রাম করি। আর মেইনলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস এফএনএসি করে আমরা কি পাবো? কোলেস্টেরল ক্রিস্টাল, লিম্ফয়েড টিস্যু পাবো। চিকিৎসা কি? সার্জিক্যাল এক্সিশন, মানে কমপ্লিটলি এটা সিস্টটাও কমপ্লিট এক্সারসাইজ করতে হবে অথবা ট্র্যাকটাকেও আমাদের কমপ্লিট এক্সারসাইজ করতে হবে যদি ফিস্টুলা হয়। দেখেন এটা একটা সিস্ট, এই যে আপার ওয়ান থার্ডে দেখেন, আপার ওয়ান থার্ড লোয়ার টু থার্ড এর জাংশনে এখানে হয় ব্রাঙ্কিয়াল সিস্ট। এটা একটা ফিস্টুলা, এই যে ফিস্টুলার ওপেনিং অ্যারো দিয়ে দেখাচ্ছে, এটা anterior border of the sternocleidomastoid এর লোয়ার ওয়ান থার্ড আপার টু থার্ড এর জাংশনে, এটা হচ্ছে ফিস্টুলা ইউজুয়ালি হয়। এটা একটা সিস্ট কমপ্লিটলি এক্সারসাইজ করা হয়েছে। এটা একটা সাইনাস, এই যে দেখেন এটাকে ব্রাঙ্কিয়াল ফিস্টুলা যখন আমরা এক্সারসাইজ করি স্টেপ লেডার ইনসিশন বলে, মানে দুইটা ইনসিশন দেই, যেহেতু পুরো ট্র্যাক টানতে গেলে নিচে একটা ইনসিশন দেই, উপরে একটা ইনসিশন দিই, মানে এই ট্র্যাকটাকে আমরা পুরোটা এক্সারসাইজ করতে হলে আমরা স্টেপ লেডার ইনসিশন দিয়ে ভিতরে যাই এবং একটু আপ টু ইনার ওপেনিং, অনেক সময় টনসিল সহ আমাদের কেটে ফেলতে হয় ইনার ওপেনিং যদি আমরা করি, মানে ওপেনিং আমরা পাই, ওইভাবে করলে আমাদের ফিস্টুলা হলে এইভাবে ফেলতে হয়। এই গেল ব্রাঙ্কিয়াল সিস্ট। এটা কিন্তু ইম্পর্টেন্ট শর্ট নোটের ক্ষেত্রেও, শর্ট কেসের ক্ষেত্রেও এবং ভাইভাতেও, রিটেনেও ইম্পর্টেন্ট এটা। এবং যে কোনো নেক সোয়েলিং এর ডিডি তে কিন্তু এটা কনজেনিটাল একটা অ্যানোমালি হিসেবে এটা থাকবে অ্যাকর্ডিং টু আমরা যখন ইভালুয়েট করার মধ্যে মাথায় রাখতে হবে। এবার সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি, এটা খুব কমন, আন্ডার গ্রাজুয়েট লেভেলে এটা কিন্তু কমনলি জিজ্ঞেস করা হয় যে সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি কজ কি কি। আমরা জানি ওই যে সেম একই জিনিস, আমরা যে সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি আমরা যে কোনো, এটা কি কি কারণে হতে পারে? আমরা ওই ব্রড হেডিং এ যে কোনো একটা যে নিউপ্লাস্টিক অথবা ইনফ্লামেটরি, লিম্ফেডেনোপ্যাথিতে কনজেনিটাল তো ইউজুয়ালি হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু কজ যদি আমরা করি ইনফ্লামেটরি বা ইনফেকশনের কারণে, ভাইরাল, ব্যাকটেরিয়াল, এগুলোর কারণে। ভাইরালস কি কি আছে বলা হয়? এপস্টেইন বার ভাইরাস, এইচআইভি ভাইরাস, এগুলোর কারণে। ব্যাকটেরিয়ার কি কারণে? ব্যাকটেরিয়ার কমন যেটা আমরা স্টেফিলোককাস, স্ট্রেপ্টোককাস, পায়োজেনিক অর্গানিজম যেগুলো আছে, স্পেসিফিক অর্গানিজম কিছু যেমন টিউবারকুলোসিস, সিফিলিস, এগুলা, ফাঙ্গাস, হিস্টোপ্লাজমোসিস, এগুলার কারণে হতে পারে। এই যে অ্যাক্টিনোমাইকোসিস, টক্সোপ্লাজমোসিস, ব্রুসেলোসিস, ক্যাটস ডিজিজ, এগুলাতেও কিন্তু সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি হয়, মানে ইনফেকশনের কারণে। এগুলো কজ আপনারা জানবেন। সার্ভাইকাল মানে লিম্ফ নোড লিম্ফেডেনাইটিস হইছে ইনফেকশনের কারণে। এবার ম্যালিগন্যান্ট, বিনাইন কারণে লিম্ফ নোড ফুলতে পারে, বিনাইন কোনো কজ নাই, ম্যালিগন্যান্ট কজ। ম্যালিগন্যান্ট কজের মধ্যে প্রাইমারি এবং সেকেন্ডারি ম্যালিগন্যান্সি। প্রাইমারি কি? লিম্ফ নোডের ম্যালিগন্যান্সি যদি নিজস্ব ম্যালিগন্যান্সি হয় সেটাকে আমরা জানি লিম্ফোমা নামে জানি আমরা, লিম্ফেটিক লিম্ফ নোডের যে ম্যালিগন্যান্ট লিম্ফোমা প্রাইমারি। আর সেকেন্ডারি কি? মেটাস্টেটিক। এই মেটাস্টেটিক নেক নোডটা কোথা থেকে আসতে পারে? যেহেতু নেকের আমাদের আশেপাশে নেজোফেরিংস, ওরোফেরিংস, টাং, আমাদের এই ওরাল ক্যাভিটি, তারপরে তার ল্যারিংস, ফেরিংস, হাইপোফেরিংস, সবকিছু থেকে এগুলো আসতে পারে। আদার কিছু অ্যাসোসিয়েট আদার কজ সার্কোইডোসিস, এসএলই, এগুলো হলে হইতে পারে। আরেকটা অনেক সময় জিজ্ঞেস করে যে যেহেতু লিম্ফ নোড একটা শর্ট কেসে দিল, আমাদের পালপেশনে অনেক সময় পেলে এটা কিন্তু জিজ্ঞেস করা হয় যে আপনি কি পাইছেন, বা কনসিস্টেন্সি যখন আমরা বলবো আমরা কিভাবে এটা ক্লিনিক্যালি ক্লু পাবো যে এটা কি রোগ। যখন আমরা ফার্ম এবং রাবারের মতো থাকবে এটাকে লিম্ফোমা, লিম্ফোমাতে রাবারি, এটা মনে রাখতে হবে, লিম্ফোমাতে রাবারি। সফট কোথায় পাবো? যখন ইনফেকশন কোল্ড অ্যাবসেস হয়ে যায়, তখন আমরা একটা সফট একটা, মানে ভিতরে অ্যাবসেস হয়ে গেছে। ফার্ম, মাল্টিপল, ফার্ম এবং শটি মানে কি? এই যে আমরা যে ছড়া গুলি যেরকম লাগলে যেমন বিভিন্ন ছড়ায় ছিটায় থাকে, এরকম শটি বিভিন্ন, এগুলা ওই যে মাল্টিপল অনেকগুলা থাকবে বিভিন্ন ছড়ায় ছিটায়, এটা ভাইরাল বা সিফিলাইটিক কজের কারণে হয়। মেটেড, সবগুলো একসাথে লেগে আছে। আগেরটা বলছিলাম যে ছড়ায় ছিটায় বিভিন্ন আছে, এগুলো ভাইরাল কজের কারণে, কিন্তু একসাথে লেগে আছে মেটেড, টিউবারকুলোসিসের কারণে। টিউবারকুলোসিসের কারণে কিরকম লিম্ফ নোড পাওয়া যায়? লিম্ফেডেনোপ্যাথি মেটেড, লিম্ফোমাতে রাবারি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিজ্ঞেস করা হয়। মেটাস্টেটিকে কি? হার্ড, ইমমোবাইল, ফিক্স, মেটাস্টেটিক। এটা কিন্তু যখন আমরা ক্লিনিক্যালি যখন আমরা বলবো, যদি বলে যে আপনি যে এটা বললেন যে টিউবারকুলার লিম্ফেডেনোপ্যাথি, এটার ফেভার আপনার কি? যে এটা মেটেড লিম্ফ নোড। এটা যে আপনি লিম্ফোমা আনতেছেন, লিম্ফোমা না কেন স্যার, এটা রাবারি মনে হয় নাই, এটা আপনি ফোলাটা আছে, এটা আপনার
কেন মেটাস্টেসিস না? কারণ এটা হার্ড না, এটা ইমোবাইল না, এটা ফিক্স না, এরকম না। এই ধরনের এগুলো মাথায় রাখতে হবে। কি কারণে কি ধরনের কনসিস্টেন্সি থাকে। ইভালুয়েশন আমরা সেম হিস্ট্রি নিবো, এক্সামিনেশন করবো, ইনভেস্টিগেশন করবো, থ্রোট এক্সাম সবকিছু। এবং ট্রিটমেন্ট কি? সার্ভাইকাল লিম্ফোমা অ্যাকর্ডিং টু কজ। ম্যালিগন্যান্সি হইলে প্রাইমারি কোথায় খুঁজবো সেই অনুযায়ী চিকিৎসা দিব। লিম্ফোমা হইলে সেই অনুযায়ী চিকিৎসা দিব। তারপর ইনফেকশাস হইলে সেই অ্যান্টিবায়োটিক দিব। অ্যান্টিভাইরাল যেটা ওই অনুযায়ী ওই প্রয়োজন অনুযায়ী আমরা চিকিৎসা দিব। এবার একটা কমন একটা অনেক সময় এটা আসে টিবি লিম্ফেডেনাইটিস। এটা কিন্তু শর্ট নোটেও আসে, ভাইবাতেও জিজ্ঞেস করা হয় এবং কমনলি আমরা যারা ইএনটি তে কাজ করি আমরা জানি অনেক প্রচুর টিবি অ্যাবসেস মানে কোল্ড অ্যাবসেস বা কলার স্টাড অ্যাবসেস নিয়ে অনেক সময় আমাদের টিউবারকুলার ডিসচার্জিং সাইনাস টিবি লিম্ফেডেনাইটিস নিয়ে আসে। তবে একটা লিম্ফ নোড সোয়েলিং আসলে কিন্তু আমাদের সবচাইতে কমন, এটা মাথায় রাখবেন, যে কোনো একটা সোয়েলিং যেটা আমার লিম্ফ নোড মনে হচ্ছে, যদি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলে এক কথায় তিনটা জিনিস আমি বলবো। একটা হচ্ছে শক্ত হইলে মেটাস্টেটিক নেক নোড, টিউবারকুলার লিম্ফেডেনোপ্যাথি, লিম্ফোমা। তিনটা কমন। এটা কিন্তু নেকের লিম্ফেডেনোপ্যাথির মেইন কমন। যদি তার হিস্ট্রিটা একটু বড় লং হিস্ট্রি থাকে ১ মাস ২ মাস ৫ মাস ৬ মাস এরকম বড় হিস্ট্রি থাকে, কি টিউবারকুলার লিম্ফেডেনোপ্যাথি, লিম্ফোমা, মেটাস্টেটিক নেক নোড। ডিডি তে এই তিনটা অবশ্যই আসবে। ডিডি তে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এই তিনটা অবশ্যই রাখতে হবে। দেখেন, এখন টিবি লিম্ফেডেনাইটিস কি? যখন লিম্ফ নোডের ক্রনিক ইনফেকশন হয়, যেটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে হয়, এটা রুটটা কি? টনসিল থেকে বোভাইন যে টিউবারকুলোসিস আমরা বলি, টনসিল দিয়ে হতে পারে, সেকেন্ডারি পালমোনারি টিবির সেকেন্ডারি হতে পারে, হেমাটোজেনাস রুটেও হতে পারে। এটা কি নেক নোডে পেইনলেস থাকে। সাধারণত দেখেন টিবি লিম্ফ নোড বাইলেটারাল নোড পাইছেন, টিবি সাধারণত না। টিবি হচ্ছে ইউনিলেটারাল, এক পাশে হয়। টিবি লিম্ফ নোডে কিন্তু পেইন থাকে না, কোনো ব্যথা থাকবে না। গ্র্যাজুয়ালি ইনক্রিজ, আস্তে আস্তে সে বড় হইছে। কোথায় হয়? ইউজুয়ালি পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল। সব জায়গায় হতে পারে, ইউজুয়ালি পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলে হতে পারে টিবি লিম্ফ নোড। এখন অ্যাসোসিয়েটেড, যখন আমরা এরকম ফুলা থাকে আমরা অ্যাসোসিয়েটেড কিছু কোশ্চেন করি, আপনার কি রাতে রাতে জ্বর আসে? টিবির একটা ফিচার। আপনার কি আপনার কি রাতে শরীর ঘেমে যায়? আমাদের ওই যে লিম্ফোমা যেটা আমরা মনে করি, ওয়েট লস আছে? আপনার কি মানে তার বডি ওয়েট মানে তার কোনো যদি ম্যালিগনেন্সি কিনা, তার এরকম হইলে তার বডি ওয়েট লস থাকবে। টিবিতেও কিন্তু ওয়েট লস হয় এটা। এখন আরেকটা, এটা পোস্ট গ্রাজুয়েট লেভেলে জিজ্ঞেস করা হয় যে টিবি লিম্ফ নোড বা কলার স্টাড অ্যাবসেস বা কোল্ড অ্যাবসেস যে থাকে এর প্যাথোজেনেসিস কি? মানে এটা কিভাবে ফরমেশন করা হয়? দ্যাট মিনস স্টেজ কি আছে এটা দেখেন। যখন মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস লিম্ফ নোডে যায়, লিম্ফ নোড আমরা জানি কি এটাকে, যখন ইনফ্লামেশন অফ দ্য লিম্ফ নোড হয়, লিম্ফেডেনাইটিস মানে এডেনাইটিস। এট ফার্স্ট হচ্ছে ইনফ্লামেশন হইছে, এডেনাইটিস হইছে। এখন প্রথমে লিম্ফ নোডের ভিতরের জিনিসগুলাকে ইনফ্লামেশন করছে, এডেনাইটিস। এখন সে তার যে ক্যাপসুলটা আছে সেটাকে ধরে ফেলছে, পেরিএডেনাইটিস মানে তার পুরাটাকে ধরছে। এখন যখন একটাকে পুরা ক্যাপসুল সাথে আশেপাশে ধরে ফেলবে, সে কি করে? একটার সাথে আরেকটা লেগে যায়। তখনই কিন্তু আমরা মেটেড পাই। যখন একটা লিম্ফ নোডের সাথে আরেকটা লেগে যাচ্ছে, পেরিএডেনাইটিস যখন হয় তখন মেটেড হয়ে যায়। এডেনাইটিস গেল ১ নাম্বার স্টেজ, পেরিএডেনাইটিস ২ নাম্বার স্টেজ এবং ওই সময় আমরা মেটেড পেলাম। এবার সেটা সাপ্পুরেশন, ক্যাজিয়েশন হইলো ভিতরে। তখন আমাদের কি হলো? ভিতরে সাপ্পুরেশন হয়ে মানে ক্যাজিয়েটিং ম্যাটেরিয়াল তৈরি হয়ে কোল্ড অ্যাবসেস। কোল্ড অ্যাবসেস কেন বলা হয়? সে থাকে ঠান্ডা। মানে যেকোনো অ্যাবসেস আমরা জানি খুব ব্যথা হয়, পেইন হয়, টেম্পারেচার বেড়ে যায়, লোকাল টেন্ডারনেস থাকে, এগুলা থাকে। কিন্তু এই টিবি লিম্ফে কোনো ধরনের ব্যথা থাকবে না। এখানে অ্যাবসেস হয়ে বসে আছে কিন্তু রোগী আনএওয়্যার, মানে তার কোনো ব্যথা নাই, কিছু নাই। কিন্তু এখানে সফট একটা সুয়েলিং আমরা দেখতে পাচ্ছি। সেন্ট্রাল ক্যাজিয়েশন মানে থার্ড স্টেজ হচ্ছে কোল্ড অ্যাবসেস। তারপরে কি ফোর্থ স্টেজ কি? কলার স্টাড কলার স্টাড অ্যাবসেস। এখন কি হয়? যখন আপনি সে তো আমরা জানি ডিপ ফাসার নিচে থাকে। লিম্ফ নোড গুলা ডিপ ফাসার নিচে, ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড। এখন সে সাপ্পুরেশন হয়ে গেছে, সে কি করবে? ফাসাটাকে ছিদ্র করে ফেলবে। ফাসা ছিদ্র করে ফাসার উপরে চলে আসলো। ফাসার উপরে যখন আসবে, দেখেন সে ভিতরে পুঁজ ছিল, ফাসাটাকে ছোট্ট একটা ছিদ্র করে বাইরের দিকে আসলো। তখন কি হলো? তার কিন্তু মাঝখানে একটা চ্যানেলের মতো হয়ে বাইরে একটু অ্যাবসেস, ভিতরে একটু অ্যাবসেস। মানে কি মাঝখানে চিকন জায়গা যে রাস্তাটা, তাই কি এটাকে কলার মানে একটা ডাম্বেল শেপড এর একটা অ্যাবসেস এর মতো হয়। এইজন্য কিন্তু এটাকে কলার স্টাড বলে। কলার স্টাড মানে কি? আমরা যখন শার্টের কলার লাগাই তখন চাপ দিলে উপরে নিচে যেমন থাকে না? এরকম ওই যে ওই ফাসাটার কারণে কলার স্টাড অ্যাবসেস তৈরি হয়। এটাকে বলা হয় কলার স্টাড অ্যাবসেস। মানে ডিপ ফাসার ভিতরেও থাকে, বাইরেও থাকে। এইজন্য ইনসিশন দিয়ে আমরা যখন এই অ্যাবসেস ড্রেইন করি, ইনসিশন দিয়ে ভিতরটাকেও ভালো করে ক্লিন করতে হয়। না আসলে পুরা পাস আসবে না। মানে ফাসার নিচে। মানে ফাসার নিচে থাকবে কিছু, ফাসার বাইরে থাকবে কিছু। এইবার স্কিন
ফুটা করে সে বের হয়ে আসছে। ডিসচার্জিং সাইনাস মানে ফরমেশন অফ ডিসচার্জিং সাইনাস। তাহলে ৪ টা অ্যাডেনাইটিস, পেরিঅ্যাডেনাইটিস, তখন মেটেড হয়, কোল্ড অ্যাবসেস ফরমেশন, কলার স্টাড অ্যাবসেস, ডিসচার্জিং সাইনাস। এই ৫ টা স্টেজ। এটা পোস্ট গ্রাজুয়েটদের জন্য ইম্পোর্টেন্ট। এবার ডায়াগনোসিস আমরা কি করব? টিবির যেভাবে ডায়াগনোসিস করি, আমরা প্রথমে আমরা একটা সোয়েলিং আসলে আমরা যদি সাসপিশন করি টিউবারকুলার, আমরা ওই যে কিছু ব্লাড টেস্ট দিতে পারি, মন্টু টেস্ট করি। আল্ট্রাসোনোগ্রাফি করলে সেন্ট্রাল নেক্রোসিস আমরা পাবো। তবে চেস্ট এক্স-রে করলে অনেক সময় টিবি যদি থাকে অ্যাসোসিয়েটেড পালমোনারি টিবি পেতে পারি। এফএনএসি করলে আমরা গ্রানুলোমেটাস লেশন পাবো। এক্সিশন কনফার্ম করার জন্য অনেক সময় এক্সিশন করি আমরা। কালচার সেনসিটিভিটি করলে টিউবারকুলার বেসিলাই পাবো। সিবিসি যদি আমরা করি হাই ইএসআর পাবো। আমরা জানি টিবিতে ইএসআর অনেক বেড়ে যায়। যদি কমনলি বলে আমরা টিবির একটা লিম্ফ নোড আমরা সাসপিশন করতেছি বা একটা নেক্রন, কি করবো? আমরা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করি। এখানে করলে ওই যে গ্রানুলোমেটাস গ্রানুলোমা পাবো। এছাড়া এফএনএসি ছাড়া আমরা কি করতে অনেক সময় বায়োপসি করি, সিবিসি করলে হাই ইএসআর পাবো। আমরা মন্টু টেস্ট করলে টিবি টিউবারকুলিন টেস্ট বা আমরা মন্টু টেস্ট যেটা বলি এখানে 10 মিলিমিটার ইনডিউরেশন পাবো। এছাড়া আমরা সাথে অনেক সময় চেস্ট এক্স-রে করি যে পালমোনারি টিবি যদি অ্যাসোসিয়েটেড থাকে, এই জন্য এটাও করতে হয়। ১ নাম্বার চিকিৎসা যদি বলে টিবি লিম্ফোডের ১ নাম্বার চিকিৎসা কি? অ্যান্টি টিউবারকুলার থেরাপি। আমরা সাধারণত ক্যাটাগরি 1 দিই। ৬ মাসের যেটা, এটাই স্ট্যান্ডার্ড এখন সব আমার গ্ল্যান্ড টিবি হোক সেটা পালমোনারি টিবি হোক আমরা ৬ মাসের দেই, ওটাতে কমে যায়। এখন অ্যান্টি টিউবারকুলার কেমোথেরাপি দেই। যদি এটা না যায় তাহলে যদি রেসিডুয়াল থাকে তাহলে দেখা যায় পরবর্তীতে আমাদের নেক ডিসেকশন করতে হয়। মানে সিলেক্টিভ যে লিম্ফ নোড গুলো আছে এগুলো আমরা সম্পূর্ণ উইথ ফাইব্রাস ক্যাপসুলটা সহ পুরাটা আমরা নিয়ে আসি। এবং যদি অ্যাক্টিভ পালমোনারি টিবি অ্যাক্টিভ থাকে তখন কিন্তু অবশ্যই আমরা সার্জারি আগে চিন্তা করব না। টিবি যখন থাকবে ফুসফুসে যখন ইনভলভ থাকে তার আগে কেমোথেরাপি দিয়ে আমরা মানে অ্যান্টি টিউবারকুলার থেরাপি দিয়ে আমরা ভালো করার চেষ্টা করব। ট্রিটমেন্ট ফেইলিউর কেস যেটা আমরা ওইভাবে দেই ওইটা চেষ্টা করব মেইন পারপাস। ডিসচার্জিং সাইনাস হইলে অনেক সময় আমরা সার্জারি করি। অ্যান্টি টিউবারকুলার কেমোথেরাপিও যদি ফেল করে। আরেকটা কমন কি? একটা ডার্মোয়েড সিস্ট, এটা আমরা জানি। ডার্মোয়েড কি? ডার্মোয়েড দেখেন নাম থেকেই মনে হচ্ছে ডার্মিস, এপিডার্মিস, ডার্মিস আমরা জানি। ডার্মোয়েড মানে তার বাইরের দিকের কোন ধরনের ডার্মোয়েড সিস্ট বলে। এটাকে ৩ ধরনের বলি আমরা। এপিডার্মোয়েড সিস্ট, ট্রু ডার্মোয়েড সিস্ট, টেরাটোয়েড সিস্ট। এপিডার্মোয়েড কি? মানে এপিডার্মাল এলিমেন্ট থাকবে, শুধু স্কিন এবং স্কিন অ্যাপেন্ডেজ যেগুলো থাকে। ট্রু ডার্মোয়েড সিস্ট কি? সে স্কিন অ্যাপেন্ডেজ, নেইল, হেয়ার, সেবাসিয়াস গ্ল্যান্ড, তারপর সোয়েট গ্ল্যান্ড এগুলো মিলায়া সে যে এটাকে আমরা ট্রু ডার্মোয়েড সিস্ট বলি। টেরাটোয়েড কি? মোর দেন 2 জার্ম লেয়ার থেকে, মানে মূল কথা হচ্ছে 3টা এক্টোডার্মাল, মেসোডার্ম 3টা জার্ম লেয়ার থেকে যখন হয় তাকে আমরা টেরাটোয়েড সিস্ট বলি। এখন দেখেন ডার্মোয়েড সিস্ট এটা কি? ডার্মোয়েড সিস্ট 7%ই আমরা হেড নেক রিজিয়নে হয়। এবং হেড নেক রিজিয়নের কোথায় মেইনলি হয়? মেইনলি সাবলিঙ্গুয়াল যে ডার্মোয়েড থাকে, এই সাবলিঙ্গুয়াল ডার্মোয়েডটা কিন্তু সবচাইতে বেশি আমরা কমন আমরা পাই সাবলিঙ্গুয়াল ডার্মোয়েড। এটা কি? স্লো গ্রোয়িং, পেইনলেস একটা সিস্টিক সোয়েলিং থাকে, কোনো ট্রান্সইলুমিনেশন নাই। এটা কি যেহেতু সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়ালের নিচে থাকে, মানে জিহ্বার ঠিক নিচে, এটা মাইলোহাইডের উপরে থাকতে পারে, বাইরেও থাকতে পারে। তখন তার কথা বলতে, খাইতে, রেসপিরেশনে এগুলাতে প্রবলেম হয়। এগুলা কি? ওই যে এপিডার্মাল অ্যাপেন্ডেজ, হেয়ার ফলিকল, এগুলা সোয়েট গ্ল্যান্ড, এগুলা সেবাসিয়াস গ্ল্যান্ড এগুলা থাকে। এটার কি? এগুলো আমি ডিটেইলসে যাব না, এগুলো খুব ইজি জিনিস। এটা মোস্ট অফ ফ্লোর অফ দ্য মাউথে থাকে, অ্যাবভ দ্য মাইলোহেড যদি থাকে, সাবমেন্টাল ট্রায়াঙ্গেলে থাকে, যদি বিলো দ্য মাইলোহেড থাকে। কিভাবে ডায়াগনোস করব? আল্ট্রাসোনোগ্রাফি। এটা ডিডি যদি বলে, এখানে সাবমেন্টাল একটা সোয়েলিং এর ডিডি আমরা আগেই জানি। এখানে যদি যখনই আমরা বলবো তখন আমরা ডার্মোয়েড সিস্ট, লাইপোমা, সাবমেন্টাল লিম্ফেডিনোপ্যাথি, আমরা আরেকটু নিচে হলে সাবওয়েড বার্সাইটিস, যে মিডলাইন সোয়েলিং এর উপর দিকে যেগুলো থাকে সেটা আমরা বলে দিব। এটা কি? চিকিৎসা কমপ্লিট সার্জিক্যাল এক্সটেনশন। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রেনুলা। রেনুলা কি? রেনুলা হচ্ছে সিস্টিক ডায়ালিটেশন অফ দা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড ডাক্ট। মানে সাবলিঙ্গুয়াল যে গ্ল্যান্ড থাকে, এটা আমরা জানি ফ্লোর অফ দা যে মাউথ থাকে ফ্রেনুলামের এখানে ওপেনিং হয়। এটা যদি অবস্ট্রাকশন হয় তখন সাবলিঙ্গুয়াল যে ডাক্ট থাকে এটা সোয়েলিং হয়। এটাকে রেনুলা বলে। দুই টাইপের, সিম্পল আর প্লাঞ্জিং। সিম্পলটা হচ্ছে জাস্ট ফ্লোর অফ দা মাউথে থাকে, আর প্লাঞ্জিংটা হচ্ছে বাইরের দিকে, মানে নেকেও চলে আসে, মানে মাইলোহেড ক্রস করে সে এই পাশেও চলে আসতেছে। এটাকে বলে প্লাঞ্জিং রেনুলা। সিম্পল আর প্লাঞ্জিং। রেনুলা কি? এটা হচ্ছে ওই যে সাবলিঙ্গুয়াল ডাক্ট যদি অবস্ট্রাকশন হয়, দুই টাইপের আছে, ওই যে সিম্পল আর প্লাঞ্জিং। মানে ইন্ট্রাওরাল যেটা মাউথে থাকে এটাকে সিম্পল বলি, প্লাঞ্জিংটা বাইরের দিকে যেটা থাকবে। কমপ্লিকেশন কি? তার বিশাল বড় যখন হয়ে যায় ফ্লোর অফ দা মাউথে, কথা বলতে সমস্যা হয়, সোয়ালো করতে সমস্যা হয়, খেতে সমস্যা হয়। ট্রিটমেন্ট কি? কমপ্লিট এক্সিশন। ১ নাম্বার চিকিৎসা হচ্ছে কমপ্লিট। তবে
এত পাতলা একটা সিস্টিক সোয়েলিং, এটা অনেক সময় কমপ্লিটলি এক্সারসাইজ করা যায় না। তখন আমরা মার্সুপাইলাইজ করি, মানে এটা মুখটাকে খুলে দিই, মানে থিন ওয়াল থাকে এই জন্য। তবে চেষ্টা করবো আমরা কমপ্লিটলি এক্সারসাইজ উইথ সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড সহ আমরা ফেলে দিতে চেষ্টা করব। তবে কখন রিকারেন্স হয়, যদি কমপ্লিটলি এক্সারসাইজ না করতে পারি, রাপচার হয়ে যায় তখন। প্লাঞ্জিং রেনুলার অ্যাপ্রোচটা কি ভিতর দিক দিয়ে করি না, প্লাঞ্জিং রেনুলার আমরা বাইরের দিক দিয়ে নেক অ্যাপ্রোচে, মানে ট্রান্সসার্ভাইকাল অ্যাপ্রোচে আমরা করি। এটা একটা সিম্পল রেনুলা ফ্লোর অফ দা মাউথে যেটা থাকে। আরেকটা হচ্ছে এটাও একটা, দেখেন নেকে চলে আসছে, ভিতরেও আছে বাইরেও আছে, এটাকে বলে প্লাঞ্জিং রেনুলা। দেখেন ইন্ট্রাওরাল যে এক্সিশন করতেছে এখানে, পুরা যে সিস্টা রেনুলাটা এবং সাবলিঙ্গুয়াল যে গ্ল্যান্ড আছে এটা সহ আমরা ফেলে দিচ্ছি। মার্সুপাইলাইজ মানে তাকে তার মুখটা কেটে দিয়ে আমরা ইভার্টেড করে দিচ্ছি, মানে মুখটা খুলে দিচ্ছি, তার কালেকশন হলে যাতে এখানে জমতে না পারে, এটাকে বলে মার্সুপাইলাইজেশন। এই হলো মোটামুটি কমনলি আমি যতগুলা কমন আছে। এছাড়াও কিন্তু অনেক কিছু আমাদের আছে, যেমন নেকে সার্ভাইকেল রিব হয়, কেমোডেক্টোমা হয়, মানে ক্যারোটিড বডি টিউমার, প্যারাফেরিনজিয়াল যে কোনো মাস হতে পারে, মেটাস্ট্যাটিক নেক নোড আমরা কিভাবে ইভালুয়েট করি, এগুলো আলাদা আলাদা টপিক, এগুলা ডিটেইলস আসলে অনেক কিছু থাকে। তারপর যে কোনো অ্যানোরিজম হয়, এগুলার চিকিৎসা কি কি, আমি রেয়ার গুলা একটু ডিসকাস করছি না, কিন্তু এই যে টপিক গুলো আমি বললাম এতক্ষণ, এগুলো খুব কমনলি এগুলা আলোচনা করা হয় এবং পরীক্ষায়ও আসে। এই জন্য এই যে ইম্পর্টেন্ট নেক সোয়েলিং এর যে কমন কনজেনিটাল যেগুলো অ্যানোমালি গুলো আছে বা অ্যাকোয়ার্ড যে অ্যানোমালি, এগুলো আমাদের জানতে হবে। সার্ভাইকাল নিউরোপ্যাথি, এগুলো ম্যানেজমেন্ট কি কিভাবে। দ্যাট মিন্স আমি আজকের যদি আমি টোটাল পড়াশোনার মধ্যে আমার মনে রাখার জন্য আমার ইম্পর্টেন্ট হচ্ছে মিডলাইন সোয়েলিং কি কি আছে, লেটারাল নেক সোয়েলিং কি কি আছে, কিভাবে ইভালুয়েট করব। এখন আর ইম্পর্টেন্ট টপিকের মধ্যে থাইরোগ্লোসাল সিস্টের ডিটেইলস জানতে হবে, এটা কেন হয়, কিভাবে হয়, প্যাথোজেনেসিস কি, কি চিকিৎসা দেই, সিস্টাঙ্ক অপারেশন কি, এটার কি কিভাবে করা হয়, কি কি ফেলা হয় এগুলা। ব্রাঙ্কিয়াল সিস্ট, এটার প্যাথোজেনেসিসটা আমাদের জানতে হবে, এটার চিকিৎসা কি করা হয়, ক্লিনিক্যাল ফিচার কি কি করা হয়। রেনুলা, রেনুলা কোথায় হয়, কি কিভাবে হয়, এটার চিকিৎসা কি। সিস্টিক হাইগ্রোমা কোথায় হয়, এটার ক্লিনিক্যাল ফিচার কি, ডায়াগনোসিস কিভাবে করি, চিকিৎসা কি কি করা হয়, এগুলো কিন্তু শর্ট নোটেও আসে। ডার্মোয়েড সিস্ট এটাও আসে। তবে আমাদের ওই যে ডিডি গুলা কিন্তু জানতে হবে, যে আমাদের যেহেতু লোকেশন অনুযায়ী আমরা ব্রাঙ্কিয়াল সাইনাসের ডিডি কি হতে পারে, সাবলিমেন্টাল একটা সোয়েলিং এর ডিডি কি হতে পারে, থাইরয়েড সোয়েলিং এর, মিডলাইন সোয়েলিং এর ডিডি কি হতে পারে, এগুলা লেটারাল এবং মিডলাইন সোয়েলিং যখন আমরা জানবো তখন সহজেই আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো ইজিলি জানতে পারবো। আমি সবাইকে একটু বলবো যারা কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা কমেন্ট বক্সে লিখতে, আমি তাহলে কোশ্চেন গুলো অ্যান্সার করার চেষ্টা করব। চেষ্টা করেছি মোটামুটি যেগুলা নেক্সট সোয়েলিং, এগুলো খুব কমন, মানে যে টপিক গুলো আলোচনা করেছি সবগুলোই মোটামুটি একদম কমন আমাদের টপিক, যেগুলা রেনুলা হোক, এটা পরীক্ষায় খুব কমনলি আসে, ডার্মোয়েড সিস্ট, তারপরে যে কোনো ধরনের টিউবারকুলার লিম্ফোডেনাইটিস, থাইরোগ্লোসাল সিস্ট, এগুলো সব জানতে হবে এগুলো। তবে আমি বারবার বলবো আপনারা বই পড়বেন, বইয়ের মধ্যে সবকিছু আছে, আমি কনসাইজ করে যতটুকু বলার চেষ্টা করেছি কনসাইজ করে বলেছি। আমি কোনো কোশ্চেন থাকলে একটু কমেন্ট বক্সে লিখলে আমি অ্যান্সার করতে পারবো। কোনো কোশ্চেন মনে হয় নাই, তবে আমি যে টপিকগুলো আজকে সবগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, সবাই যেগুলা চেষ্টা করব যতটুকু আছে এগুলো মনে রাখার, এবং এগুলো পরীক্ষায় শর্ট কেসে লং কেসে সবকিছুতে এটা খুব কমনলি আসে। থাইরোগ্লোসাল সিস্ট হোক, ব্রাঙ্কিয়াল সাইনাস হোক, সিস্টিক হাইগ্রোমা, এগুলো খুব কমনলি আসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি জানিয়ে শেষ করছি, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই আমি কুইট করতে পারি মনে হয়। সবাইকে শুভরাত্রি।